আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসলাম আমাদের আজকের ক্লাসে। ক্লাস কি না কি এগুলো তো সবই আপনারা সবাই জানেন। আমাদের আসপেক্ট সিরিজ আয়োজিত ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতিতে রসায়নের প্রথম সলভ ক্লাস আসলে বলা উচিত না, বলা উচিত আমাদের গঠনমূলক আলোচনা, সমালোচনা, কিভাবে আমরা প্রশ্নপত্র অ্যানালাইসিস করব, কিভাবে আমরা একটা প্রশ্নের উত্তর দিতে পারি, এই ধরনের যাবতীয় সব কিছুর আলোচনা করার জন্য আজকে আমি চলে এসেছি আপনাদের সাথে। ক্লাস শুরুর প্রাসঙ্গিকতাতে আমরা যখন তার ব্যাখ্যা বিশ্লেষণ করতে আসব, তার মধ্যে সবার আগে আমাদের চিন্তা হচ্ছে যে আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন কিনা এবং আমাকে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। যদি একটু কষ্ট করে আপনারা রেসপন্স করুন যে হ্যাঁ, আপনি অবশ্যই আপনারা আমাকে সবাই দেখতে পাচ্ছেন এবং আমার কথা স্পষ্ট, মানে মোবাইলটা ফুল সাউন্ডে দিয়ে, ফুল ভলিউমে দিয়ে যদি আপনি আমার কথাটা শুনতে পারেন, তাহলে অনুগ্রহপূর্বক একটু রেসপন্স করবেন এবং কে কোথা থেকে ক্লাস করছেন একটু যদি আমাদেরকে জানান, সেটা আমাদের জন্য ভালো হবে। আশা করতে পারি আপনাদের সবকিছু ঠিকঠাক আছে এবং সবকিছু শুনতে পাচ্ছেন আপনারা যদি একটু কষ্ট করে আমাদের সাথে আলোচনায় চলে আসুন যে কে কে আপনারা এখন ক্লাস করছেন, কে কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন, একটু যদি আমাদেরকে বলুন, সেটা আমাদের জন্য অবশ্যই ভালো হয়। কে কোথা থেকে ক্লাস করছেন, কিভাবে করছেন, কে কোথা থেকে ক্লাস করছেন, কতটুকু পড়াশোনা আপনাদের হয়েছে, এগুলো সব কিছুর বিষয়ে বিস্তারিত আলাপ আলোচনার পাশাপাশি এখানে আমরা কে কি করব বা আমাদের পড়াশোনার মাত্রাটা আসলে কেমন হওয়া উচিত, প্রশ্ন পদ্ধতি অ্যানালাইসিস সাপেক্ষে আমরা কিভাবে কি কি বিষয় আজকে আলোচনা করব, সব কিছু একটু আমরা আমাদের ক্লাসে যদি এখন চলে আসতে পারি, আমাদের ক্লাস যদি এখন আমরা শুরু করি, তাহলে স্বাভাবিক অর্থে আমরা বুঝতে পারবো যে আমাদের আসলে কোথায় কোথায় সমস্যা আছে এবং কি কি বিষয় সম্পর্কে আমাদের ধারণা এখানে থাকা উচিত। প্রশ্ন পদ্ধতি যেমনই হোক না কেন, আমাদের প্রস্তুতি যদি ঠিক মতো থাকে, তাহলে অবশ্যই আমাদের পক্ষে এই ক্লাস করাটা এবং ক্লাস করে নিয়ে আমাদের প্রশ্ন বুঝে কিছু করাটা অবশ্যই স্বাভাবিক। কিন্তু সমস্যা যদি আমরা ঠিকমতো নাই পড়ে থাকি বা আমাদের যদি এখানে পড়াশোনা ঠিকমতো না হয়ে থাকে, সেক্ষেত্রে অবশ্যই আমাদের ধরে নিতে হবে যে এখানে আমাদের কোনো না কোনো প্রস্তুতির গাফিলতি কিংবা প্রস্তুতি কোনো না কোনো দিক দিয়ে কম হয়েছে। তো আসপেক্ট সিরিজ আয়োজিত আমাদের আজকের ক্লাসে, রসায়নের প্রথম ক্লাসে, আমরা আজকে যে অধ্যায় নিয়ে আলোচনা করব, অধ্যায় আমাদের গুণগত রসায়ন। গুণগত রসায়ন অধ্যায় আমাদের এইচএসসি লেভেলের সবচেয়ে ভালো করে পঠিত একটা অধ্যায়, যেই অধ্যায় আমরা সবচেয়ে ভালো করে পড়ে আসছি এবং তখন থেকে আমরা আসলে বুঝতে পেরেছিলাম যে আমাদের দ্বারা আসলে মনে হয় রসায়নটা খুব ভালোভাবে বোঝা সম্ভব হবে, পড়া সম্ভব হবে। কিন্তু আলটিমেটলি যখন আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাইতে থাকি, তখনই আমাদের মনে হয় কি যে আসলে আমরা বোধহয় রসায়ন তেমন একটা পারি না। এই যে একটা ভীতি আস্তে আস্তে আপনার মধ্যে তৈরি হয়ে যায়, এই ভীতিটুকুর কারণে তখন দেখা গেছে কি যে আপনারা তেমন কোনো কিছু একটা এখানে আর করতে পারেননি বা আপনাদের একটু কষ্ট হয়েছিল এই জিনিসগুলো সমাধান করতে। তাই আপনাদের সাথে এখন এখানে চলে আসলাম আপনাদের আলোচনার সুবিধার্থে। তো যেহেতু আপনারা এখানে কোনো প্রকার কোনো কিছু বলছেন না বা আপনাদের এই জায়গাতে কোনো কিছু আপনাদের আলোচনাতেও আসতেছে না, আমরা আমাদের আলোচনা যদি শুরু করতে পারি। আলোচনার শুরুতে নাইট্রেট অ্যানায়ন সম্পর্কিত একটা কথা আপনাকে এখানে বলা, যে নাইট্রেট অ্যানায়নে আমাদের কয়টি ইলেকট্রন থাকতে পারে। একটা প্রশ্ন যখন আমরা ফেস করব, ওই প্রশ্নের অবশ্যই আমাদের দেখা দরকার যে প্রশ্নটা আসলে কিভাবে এসেছে এবং ওই প্রশ্নের উত্তর আমরা কিভাবে দিতে পারি। প্রশ্ন আসা এবং প্রশ্নের উত্তর দেওয়ার মধ্যবর্তী সময়টুকু যত কমানো যাবে, ততই আমাদের জন্য ভালো। নাইট্রেট অ্যানায়নে কয়টি ইলেকট্রন রয়েছে, এই প্রশ্ন যখন আমরা ফেস করব, তখন আমাদের প্রথমে জেনে নিতে হবে যে আমাদের এখানে কোন অ্যানায়ন দ্বারা আমরা এখানে কাজ করছি এবং সেই জায়গাতে অ্যানায়নটুকুকে আমরা কিভাবে সূচিত করতে পারি। নাইট্রেট অ্যানায়নটুকুকে আপনি লিখতে পারবেন NO3-। NO3- যখন আমরা বলছি, আমাদেরকে কোশ্চেন করা হচ্ছে যে এখানে কতগুলো ইলেকট্রন আছে। ইলেকট্রন, দ্যাট মিনস E-। এই প্রশ্নের সম্মুখীন হবার জন্য আমাদের প্রথম কাজ নাইট্রোজেনের জন্য আমাদের কতগুলো ইলেকট্রন এখানে আমরা পেতে পারি। নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা 7, তার মানে অবশ্যই আমাদের প্রাপ্ত প্রোটন সংখ্যা 7। যেখানে যতগুলো প্রোটন থাকবে ততগুলো ইলেকট্রন থাকবে, ফলাফলস্বরূপ আমরা অটোমেটিক এখানে প্রশ্নের উত্তর দিতে পারবো যে এখানেও কত আসবে, 7 তার ইলেকট্রন সংখ্যা। একই সাথে আমরা অক্সিজেনের জন্য বলবো আমাদের যতগুলো পরিমাণ এখানে থাকবে তার সবগুলো মান সাপেক্ষে। অক্সিজেনের পারমাণবিক ভর হিসেবে আপনি যদি মান এখানে নির্ধারণ করতে চান,
অক্সিজেনের পারমাণবিক ভর আমরা ধরে নিতে পারবো 16, আণবিক ভর হচ্ছে আমাদের 32, কিন্তু প্রশ্ন হচ্ছে আমাদের কাছে চাচ্ছে তার ইলেকট্রন। তাহলে যতগুলো প্রোটন ততগুলো ইলেকট্রন, এবং সেই ক্ষেত্রে আপনি এখানে লিখতে পারবেন অক্সিজেনের জন্য যেহেতু হচ্ছে আমাদের 8 এবং তার সঙ্গে গুণ আকারে আছে 3, এবং আপনারা আনন্দের আতিশয্য যখন এখানে ক্যালকুলেশন করা শুরু করবেন 7 যোগ, এখানে আপনি সুন্দর মতো লিখে দিচ্ছেন 3 এবং 8 একসাথে গুণ করার পরে আপনার উত্তর আসছে 24, এবং ফাইনালি আপনি সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করতেছেন কত, 31। এটা দেখে অনেকেই হচ্ছে বা আপনারা নাচতে নাচতে হচ্ছে গতে চলে যাবেন যে সেখানে অপশন আপনার 31 দেওয়া, কিন্তু আসলে আলটিমেটলি কথাটা ভুল। কেন ভুল? কারণ এখানে যখন আপনি নাইট্রেট অ্যানায়নের কথা বলছেন তার মানে হচ্ছে এখানে একটা ইলেকট্রন অলরেডি সে অ্যাকসেপ্ট করে ফেলেছে। ফলাফলস্বরূপ 24-এর সঙ্গে আপনি এখানে আবার 1 যোগ করবেন, এখানে আবার আপনার 1 যোগ হবে, এবং আলটিমেটলি আপনার অ্যান্সার এখানে চলে আসবে 32। আমাদের কাঙ্ক্ষিত উত্তরও এখানে আসবে 32। সম্পূর্ণ প্রসিডিউরটুকুতে আপনাদের একমাত্র কাজ, একমাত্র অপশন হিসেবে এখানে সামনে আসবে যে আপনি যে যতটুকু পরিমাণ এখানে কোশ্চেন করতে পারবেন। এখন স্বাভাবিক অর্থে আমরা যখন এগুলোর কাজকর্ম করা শুরু করব, আমাদের এই নাইট্রেট অ্যানায়নের হিসাবটুকুতে যখন আমাদের কাজ করা এখানে শুরু হচ্ছে, আলটিমেটলি আমাদের দেখে নিতে হয় যে এখানে আমাদের কি টাইপের যৌগ সম্পর্কিত আলাপ আলোচনা আমরা এখানে করি, কি টাইপ। এখন টাইপ হিসাব করতে গেলে তো ধরেন অনেক কিছুই আসবে, যত আমরা পারমাণবিক সংখ্যা মনে রাখতে পারবো সেটা আমাদের জন্য তত বেশি ভালো হবে। দেন অ্যানাদার ওয়ান, আমরা যখন অ্যামোনিয়াম আয়নে মোট কতগুলো নিউট্রন থাকে, কিছুক্ষণ আগে আপনি এখানে শিখলেন যে এখানে আপনার ইলেকট্রন কতগুলো থাকে, এখন অটোমেটিক আপনার কোশ্চেনটা সাফল করে চলে গিয়েছে কতগুলো নিউট্রন থাকে। নিউট্রনের বেলায় আপনাকে এখানে কোশ্চেনে দেওয়া আছে অ্যামোনিয়াম আয়ন। অ্যামোনিয়াম আয়নে নাইট্রোজেনের বেলায় তার পারমাণবিক সংখ্যা কত, আপনার উত্তর হচ্ছে 7। পারমাণবিক ভর সংখ্যা কত, আপনার উত্তর হচ্ছে 14। তাহলে নিউট্রন সংখ্যা কত, আপনি অটোমেটিক আমাকে এখানে অ্যান্সার দিবেন, তার নিউট্রন সংখ্যা হচ্ছে এখানে 7। নিউট্রন সংখ্যা যদি 7 থাকে, এখানে হাইড্রোজেনের বেলায় যখন আপনি কাজ করতে যাবেন, হাইড্রোজেনে কি কোনো নিউট্রন আমাদের আছে? এখন আপনি আমাকে অ্যান্সার দিবেন যে হাইড্রোজেনে তো আমাদের অবশ্যই এখানে নিউট্রন থাকা উচিত নাকি থাকা উচিত না। এটা নিয়ে আপনি এখন ব্যাপক লেভেলের একটা কনফিউশনে পড়ে যাবেন যে হাইড্রোজেনে হ্যাঁ থাকার কথা, তো কোনো একটা কিছু আছে, নিউট্রন কেন থাকবে না। কিন্তু আদতে স্বাভাবিক অবস্থায় যখন আপনি একটা প্রকৃতিতে প্রাপ্ত হাইড্রোজেন দ্বারা কাজ করবেন, সেখানে কোনো প্রকার কোনো নিউট্রনই থাকবে না। হাইড্রোজেনের নিউট্রন কখন অ্যাভেলেবেল? যখন আপনি হাইড্রোজেনের একটা আইসোটোপ দ্বারা কাজ করতে যাবেন। সো আলটিমেটলি আপনার হাইড্রোজেনের জন্য কোনো প্রকার কোনো নিউট্রনই এখানে আপনি পাবেন না। সুতরাং আলটিমেটলি আপনার অপশন হিসেবে এখানে উত্তর যেহেতু 7 আসতেছে, এবং সেটা একমাত্র কেবল কিসের জন্য প্রযোজ্য, নাইট্রোজেনের জন্য প্রযোজ্য। সো আলটিমেটলি আপনার অ্যান্সার এক্ষেত্রে আসবে 7, এবং আমি এখানে উত্তরও পেয়ে যাচ্ছি কি 7। ঠিক সেম কোশ্চেনও আপনাকে একইভাবে কোশ্চেন করা সম্ভব যে কিভাবে আপনি তার ইলেকট্রন সংখ্যা বের করতে পারেন অ্যামোনিয়াম আয়নে, অথবা এটাও জিজ্ঞেস করতে পারে অ্যামোনিয়াম আয়নের বেলায় আপনি তার পারমাণবিক সংখ্যার মাধ্যমে তার প্রোটন এখানে কতগুলো আছে সেগুলো। দুটো একই টাইপের কোশ্চেন হিসেবে ছিল, কিন্তু আমাদের শুধুমাত্র এখানে জানার উদ্দেশ্য যে এখানে আপনি কি কি পাচ্ছেন। অ্যানাদার ওয়ান, H+ আয়নে কতটুকু বা কতগুলো এখানে নিউট্রন আমরা পাবো, H+ আয়ন বলা হচ্ছে। H+ মানে আলটিমেটলি কি, আপনি এখান থেকে ইলেকট্রন দান করে দিচ্ছেন। এখন আপনি কি ইলেকট্রন চাচ্ছেন? না, আপনি চাচ্ছেন কি নিউট্রন। এখন নিউট্রন আপনি কতগুলো পাবেন? তো নিউট্রন পাওয়ার বেলায় শর্ত হচ্ছে কি, আমরা যতগুলো নিউট্রন এখান থেকে চাবো, হাইড্রোজেনে যতগুলো থাকবে সেটাই হবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। হাইড্রোজেনে এখন কতগুলো আছে? আপনি মাত্র বললেন হাইড্রোজেনে কোনো প্রকার কোনো নিউট্রন থাকে না, এবং প্রকৃতিতে প্রাপ্ত যে স্বাভাবিক হাইড্রোজেনটা আছে সেখানে কোনো নিউট্রন অ্যাভেলেবেল না। অ্যান্ড আলটিমেটলি আপনার অ্যান্সার কি এখানে কি আসবে? 0। এই যে আপনি টোটাল কনসেপ্ট এখানে ডেভেলপমেন্টে হাত দিলেন, টোটাল কনসেপ্ট আপনি এখান থেকে পড়লেন, এই কনসেপ্টে আপনার আলটিমেটলি বোঝানো হলো যে আপনি যখন কোনো একটা পরমাণুর বেলায় তার নিউট্রন, প্রোটন এবং ইলেকট্রন দ্বারা কাজ করতে যাবেন, এদের সবকিছুর বেলাতে আপনার কাজ আলটিমেটলি একটাই, সেগুলো কি তার ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন সম্পর্কিত একটি বিস্তারিত ধারণা রাখা, এবং ওই বিস্তারিত ধারণা থেকেই হচ্ছে আপনি স্বাভাবিক অর্থে বুঝতে পারবেন যেখানে কি কি আপনি পাচ্ছেন। অ্যানাদার ওয়ান, আইসোটোনের উদাহরণ কি? এখন স্বাভাবিক অর্থে আপনার কাছে আবার একটা জিজ্ঞাসা আসবে যে আইসোটোন কি। এখন আইসোটোন বলতে আপনি আসলে কি বোঝেন? আইসোটোন মানে বোঝানো হচ্ছে আপনার এখানে কতগুলো নিউট্রন বা কতগুলো নিউট্রনের সাপেক্ষে আপনি ব্যাখ্যাটা দিচ্ছেন। যদি দুটি মৌলের পরস্পরের নিউট্রন সংখ্যা সমান হয়ে থাকে, সেক্ষেত্রে তারা পরস্পরের আইসোটোন হিসেবে আপনার সামনে কাজ করবে। এখন আপনার ক্ষেত্রে অপশন যখন আপনি আইসোটোন বলছেন, আপনার এই আইসোটোনের এক্সাম্পল হিসেবে আপনি প্রথমে হিসাব করবেন যেখানে আপনার অ্যান্সারটা কি কি আসতে পারে। আপনাকে এখানে বলে দেওয়া হচ্ছে 13 এবং 7, এক্ষেত্রে আপনার অপশনের ডিফারেন্স হচ্ছে এখানে 6, কিন্তু 13 এবং 6 আপনার ডিফারেন্স হচ্ছে 7। আপনি শিখেছেন কি যে আপনার নিউট্রন সংখ্যা যদি সমান থাকে তাহলে আইসোটোন হিসেবে আপনার সামনে কাজ করবে। এখন নিউট্রন সংখ্যা যদি সমান থাকতে হয়, এখানে আপনি 40 এবং 18 পাচ্ছেন, এখানে 40 এবং 20 পাচ্ছেন, এখানে আপনার নিউট্রন সংখ্যা সমান না। এখানে আপনি 40 এবং 19, এখানেও পাচ্ছেন 40 এবং 20, এটা আপনার নিউট্রন সংখ্যা সমান হচ্ছে না। বাট দ্য লাস্ট ওয়ান 31 and
15, দ্যাট মিনস আপনার অ্যান্সার আসতেছে এখানে 16, এবং যখন আপনি 32 and 16 বলতেছেন এখানে আপনার অ্যান্সার আসতেছে 16, দ্যাট মিনস আপনার নিউট্রন সংখ্যা এখানে সমান। তাহলে অবশ্যই আপনি নিউট্রন আইসোটোনের হিসাব করতে গেলে আপনার ঘ হচ্ছে এখানে উত্তর, কোনটি পরস্পরের আইসোটোন এখানে হবে, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। আইসোটোনের সংখ্যা আপনি এখানে নির্ধারণ করে নিলেন। আইসোটোনের পাশাপাশি আরো দুটো টপিক আপনার সামনে হাজির হয়, একটা হচ্ছে আইসোটোপ এবং আরেকটা হচ্ছে আইসোবার। আইসোটোন টোপ মানে কি? টোপ মানে হচ্ছে একই স্থানে সে থাকবে, মানে তাদের পারমাণবিক সংখ্যা সেম। এবং আইসোবার কি? আইসোবার বলতে আপনাকে বোঝানো হবে যার ভর সংখ্যা এখানে সমান থাকবে। যাবতীয় সমস্ত ভর সংখ্যা সাপেক্ষে আপনি এখানে উত্তরটুকু নিয়ে আসতে পারবেন। অ্যানাদার ওয়ান, কোন যৌগটি পরস্পরের আইসো ইলেকট্রিক সেট? দ্যাট মিনস আপনার কাছে সে জানতে চাচ্ছে কোনগুলোর বেলায় তার ইলেকট্রন সংখ্যা এখানে সমান থাকবে। ইলেকট্রন সংখ্যা সমান থাকার বেলায় আপনার ব্যাখ্যা কি, বা আপনি এখান থেকে কিভাবে বুঝবেন? এখন আপনি দেখুন ক্যালসিয়াম 2+, তার মানে এখানে সর্বমোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে কত? 20টি হচ্ছে আমাদের টোটাল ইলেকট্রন থাকবে ক্যালসিয়ামে, কিন্তু আপনি যেহেতু দুটো দান করে দিচ্ছেন অটোমেটিক তার ইলেকট্রন সংখ্যা গিয়ে দাঁড়াচ্ছে কততে? 18তে। ফলাফলস্বরূপ ক্যালসিয়ামের বেলায় আপনি এখানে পাচ্ছেন কত? 18। পটাশিয়াম প্লাস এটার বেলায় আপনি পাচ্ছেন কত? 18, কিন্তু ক্লোরিনের বেলায় আপনি এখানে পাচ্ছেন কত? 17। তাহলে এটা আমাদের আইসোইলেকট্রিক হবে না। ক্রোমিয়ামের বেলায় হচ্ছে ইউজুয়ালি আপনার ক্রোমিয়ামে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 24, এটা আপনি শিখেছেন। তাহলে এখান থেকে যেহেতু আপনি অ্যান্সার পাচ্ছেন দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের 22 ক্রোমিয়ামে। আয়রন 3+, এটা হচ্ছে আপনার অটোমেটিক 3টি ইলেকট্রন দান করে দেওয়ার কারণে তার টোটাল ইলেকট্রন সংখ্যা হবে 23। কেন? কারণ আয়রনের বেলায় তার ইলেকট্রন সংখ্যা কত? 26, 22 এবং 23। আপনি অটোমেটিক বুঝে গেছেন যে আপনার আইসোইলেকট্রিক এটাও হচ্ছে না। N2-, দ্যাট মিনস এখানে টোটাল ইলেকট্রন হচ্ছে আপনার 9টা। নিয়ন মাইনাস, দ্যাট মিনস আপনার এখানে টোটাল ইলেকট্রন সংখ্যা কত? 9টা। ম্যাগনেসিয়াম 2+, কিন্তু এখানে আপনার টোটাল ইলেকট্রন কয়টা হয়ে গেল? ম্যাগনেসিয়াম আমাদের টোটাল ইলেকট্রন কতগুলো থাকবে? আপনি বলছেন টোটাল ইলেকট্রন হচ্ছে আমাদের 12, দ্যাট মিনস আলটিমেটলি হচ্ছে আপনার এখানে 10। তাহলে এটাও আপনি অ্যান্সারে আনতে পারতেছেন না। এন্ড দ্য লাস্ট ওয়ান, ফ্লোরিন মাইনাস ইলেকট্রন সংখ্যা 10, সোডিয়াম প্লাস ইলেকট্রন সংখ্যা 10, অক্সিজেন 2-, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8, দুটো ইলেকট্রন অ্যাকসেপ্ট করে ফেললো 10, C4-, যদিও আদতে এটার অস্তিত্ব আমরা পাই না বা আপনারা অবজেকশন তুলবেন, বাট ক্যালকুলেটিভলি আপনি এখানে দেখাতে পারছেন যে এখানে কি আছে, তার 6টি ইলেকট্রন কার্বনে আগে থেকেই উপস্থিত, তার সঙ্গে আরো 4টা এখানে যোগ হয়ে গেল। আলটিমেটলি তার প্রত্যেকটিতে আপনি দেখাতে পারছেন যে তার ইলেকট্রন সংখ্যা সমান, ফলাফলস্বরূপ তারা পরস্পরের আইসো ইলেকট্রিক হিসেবে এখানে কাজ করবে। তো এই যে আপনারা এতক্ষণ পর্যন্ত আইসোটোপ, আইসোটোন, আইসোবার, আইসো ইলেকট্রিক এই কথাগুলো দ্বারা আপনি কাজকর্ম করলেন এবং আপনি ব্যাখ্যা দিলেন, সমস্ত ব্যাখ্যা শেষে আপনার আশা করতে পারি আইসোটোপ, আইসোটোন কিংবা আইসোবার দ্বারা কোনো প্রকারের কোনো কোয়েশ্চেন আপনাদের এখানে থাকা উচিত না, এবং আশা করতে পারি আপনাদের নেইও। নিচের কোন কোয়ান্টাম সংখ্যার সেটটি পরমাণুর একটি ইলেকট্রনের জন্য সম্ভব নয়? আলটিমেটলি আপনি কোয়ান্টাম সংখ্যার কোশ্চেনের কাছে চলে আসতে পারলেন যে কোয়ান্টাম সংখ্যার সেট আপনি এখানে পাচ্ছেন। তো ক্লাস চলাকালীন সময় আপনাদেরকে আরেকটুখানি আবারও মনে করে দিচ্ছি, যারা যারা ক্লাস দেখতে পাচ্ছেন আপনাদের পরবর্তী আলোচনার সুবিধার্থে কিংবা আপনাদের দেখার সুবিধার্থে আপনারা প্রয়োজনে ক্লাসটি শেয়ার দিয়ে রাখতে পারেন, সেটা আপনাদের জন্য অবশ্যই কাঙ্ক্ষিতভাবে আপনাদের জন্য ভালো সংখ্যা ভালো হবে, এবং আপনি অবশ্যই বুঝতে পারবেন এবং আপনার জন্য সেটা ইফেক্টিভ হবে। আপনি যদি এখানে ক্লাসগুলো বলেন যে না আমি শেয়ার করব না, শেয়ার করলে হচ্ছে আমার বন্ধু বান্ধবরা অন্য কেউ দেখে ফেলবে, তারা অবশ্যই আপনাদের এই গ্রুপের সঙ্গে এই পেজের সাথে আমাদের কানেক্টেড আছে। আলটিমেটলি এই ধরনের চিন্তা ভাবনা না করে আপনারা যারা যারা ক্লাসে উপস্থিত আছেন তারা যদি অনুগ্রহপূর্বক একটু কষ্ট করে আপনার বন্ধুদের যারা যারা এই ব্যাচের সঙ্গে এক্সামিন আছেন, যারা পরীক্ষার্থী, এমনকি আপনাদের যারা জুনিয়র ব্যাচে আছেন, তাদেরকেও যদি আপনারা একটু কষ্ট করে মেনশন দিয়ে রাখুন, সেক্ষেত্রে তাদের ক্লাসের জন্য ভালো হবে। পরবর্তীতে আচ্ছা এখানে হচ্ছেন আপনার নাহিদ হাসান বলেছেন আচ্ছা ডি, ওকে ফাইন। এখন আমরা হচ্ছে এখানে কোন কোয়ান্টাম সংখ্যার সেটটি পরমাণুর একটি ইলেকট্রনের জন্য সম্ভব হবে না। জাস্ট আপনি এখানে নাম্বার অপশন থেকে একদম সুন্দরভাবে যদি আপনি খেয়াল করেন, আপনি এখানে পাচ্ছেন আপনার টোটাল অপশনের উপর ডিপেন্ড করে এ n = 2, n এর মান যখন 2 হবে l এর মান 1 হতেই পারে, m এর মান অবশ্যই 0 হবে, s এর মান আপনি প্লাস হাফ এখানে লিখছেন, মানে n এর যতগুলো মান আপনি পাবেন n এর মান সাপেক্ষে আপনি l এর মান বের করছেন, সেই মান অবশ্যই এক্সিস্ট করছে এবং সত্য কথা, এবং m এর মান আপনি আবার এখানে 0 পাচ্ছেন, s এর মানও আপনি এখানে প্লাস হাফ পাচ্ছেন, দ্যাট মিনস এটা রিয়েলি এক্সিস্ট করে এবং এটা অ্যাকসেপ্টেবল, দ্যাট মিনস এটা কোনো কারেক্ট না, মানে এরকম আপনি এই অ্যান্সারের জন্য এটা রিয়েলি যেহেতু এক্সিস্ট করতেছে তার মানে এটা সম্ভব, কিন্তু আপনি কি চাচ্ছেন? সম্ভব না। n এর মান 3 হলে l এর মান 1 হওয়া পসিবল, আপনি ওকে ফাইন, খুবই খুশি আপনি যে হ্যাঁ আমার মান এখানে মিলে গেছে, বাট যেই মাত্র আপনি l এর মান 1 বলছেন
তখনই কিন্তু আপনার সমস্যা এখানে তৈরি যে এল এর মান 1 হলে এম এর মান কিন্তু আমার জীবনেও তার থেকে বেশি হওয়ার কথা না এবং কখনো হবেও না। তার মানে আপনি কি শিখলেন, এন এর মানটা এল এর মান থেকে বড় থাকবে, কিন্তু এম এর মানটা সবসময় এল এর মানের সমান থাকতে হবে কিংবা তার কম থাকবে, কিন্তু তার বেশি হবে না। কিন্তু এখানে কি হয়ে গেল, এল এর মানটা এবং এম এর মানটা আলটিমেটলি এখানে কি হলো, বেশি হয়ে গেছে। ফলাফলস্বরূপ যেটা সম্ভব নয়, মানে আপনার পারফেক্টলি আনসার হচ্ছে এখানে খ। যতগুলো মান আমরা এখানে পাবো সবগুলো মান আমরা এখানে আলটিমেটলি দেখাতে পারছি। এখন আমরা যতগুলো এখানে মনে করেন পেয়ে যাচ্ছি, আমরা মান হিসেবে বলেন যা কিছু বলেন, আমরা আবারও যদি আমাদের কাঙ্ক্ষিত হিসাবে চলে আসি তখন আমাদের আশা করতে পারি সমস্যা এখানে আর হবে না। একটি অরবিটালের 4টি কোয়ান্টাম সংখ্যার মান, খেয়াল করুন 4টি কোয়ান্টাম সংখ্যার মান আপনাকে এখানে দিচ্ছে। একটা মান হচ্ছে আপনার n = 3, একটা l = 2, একটা m = 1, একটা s = হচ্ছে +½ বা -½ এখানে যেহেতু প্লাস আছে আমি এখানে ধরে নিলাম আপনাদের জন্য +1 আমি এখানে আপনাদের জন্য সেট করে দিলাম, জাস্ট ফর এক্সাম্পল +1 +1/2 একটা মানই আপনি দিলাম আপনাদেরকে। তো n এর মান যখন আপনি 3 বলতেছেন, n এর মান 3, l এর মান 2, m এর মান 1 এবং s এর মান হচ্ছে আমাদের +½ আপনার কাছে জানতে চাও হচ্ছে টোটাল ইলেকট্রন সংখ্যা কত হবে এবং এটা কত সালের কোশ্চেন, DO 78 2000। এখন আপনি এই কথা বললেন না যে এটা কি এক্সামে আসবে। এখন এক্সামে কি আসবে এটা তো আপনিও জানেন না, আমরাও জানি না। এটা হচ্ছে আমাদের পরীক্ষার প্রশ্ন পদ্ধতি অ্যানালাইসিস করে এটা আমাদের পক্ষে যতখানি সম্ভব ততখানি হচ্ছে আমরা এখানে অ্যান্সারটুকু দেওয়ার চেষ্টা করতেছি। একটি অরবিটালের 4টি কোয়ান্টাম সংখ্যার মান, n এর মান 3 হলে অ্যাকচুয়ালি আপনার টোটাল ইলেকট্রন সংখ্যা হওয়ার কথা ছিল 2n² ফর্মুলা অনুযায়ী টোটাল ইলেকট্রন হওয়ার কথা ছিল আপনার 18, কিন্তু সমস্যা হচ্ছে এটা অ্যাকসেপ্টেবল হবে না। কেন হবে না, কারণ আপনার l এর মানের লিমিটেশন। যখন আপনি বলছেন l এর মান 2, l এর মান 2 মিন্স আপনাকে এখানে সে মিন করতেছে d উপশক্তি স্তর, ডিতে সর্বমোট ধারণক্ষম ইলেকট্রন সংখ্যা হচ্ছে আপনার 10। এটাও আপনি মুখস্থ জানেন, কিন্তু এটাও আপনি অ্যাকসেপ্ট করতে পারতেছেন না। কেন, কারণ আপনার এম এর মাত্র সিঙ্গেল একটা মান আপনাকে এখানে দেওয়া হচ্ছে। এম এর মান আপনি কি পাচ্ছেন, এম এর মান আপনি পাচ্ছেন জাস্ট একটা মাত্র মান, এম এর মান কি 1। এম এর মান যখন আপনি 1 বলছেন দ্যাট মিনস এম এর একটা মাত্র মানই এখানে নির্দেশ করে। এম এর যতগুলো মান ততগুলো ঘর সাপেক্ষে যখন আপনি সেখানে ইলেকট্রনগুলো বসাতে যাবেন আপনি বুঝতে পারতেছেন কত কি, যে সেখানে প্রতিটি ঘরে মাত্র 2টি করে ইলেকট্রন প্রবেশ করবে, একটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে, একটা ঘড়ির কাঁটার বিপরীতে, এবং আপনি এখানে মান পাচ্ছেন মাত্র কি একটা মাত্র মান, সেটা কি জাস্ট +½ নট জাস্ট -½ শুধুমাত্র +½ এখন আপনি যে বলছেন +½ তার মানে অবশ্যই এখানে আপনার অপোজিট সাইডের যে স্পিনের ইলেকট্রনটা আছে সেটাকে আপনি বাদ দিচ্ছেন। একটা মাত্র ঘর, সেখানে একটা মাত্র ইলেকট্রনই এখানে অবস্থান করবে। আলটিমেটলি আপনার সর্বমোট ইলেকট্রন সংখ্যা হবে এখানে একটি। আশা করতে পারি এতে আপনাদের কোনো সমস্যা হচ্ছে না। মাহিন আরেফিন অর্পণ বলেছেন স্যারের কুকরা চুলের প্রেমে পড়েছে কত রূপসী কন্যা, একটু জানতে চাই স্যার। কিন্তু সমস্যা হচ্ছে স্যার আমার মাথার চুল তো কোকড়া না, আপনার মাথার চুল কোকড়াইতে কোকড়াইতে এমন সিচুয়েশনে চলে গেছে যে ওটা দেখলে এখন রাবার ব্যান্ডের থেকে আরো বিভৎস জিনিস মনে হয়। আপনি একটু কষ্ট করে আপনার চুলের যত্নটা নিন, আমি মানে আমার যা আছে আশা করতে পারি ওটা যথেষ্ট পরিমাণ স্মুথ এবং সিল্কি কন্ডিশন আছে, নট ইটস কোকড়া কোকড়া। আপনি দেখছি কোকড়া কোনটা আর লম্বা কোনটা এটাও বুঝেন না। এখন another one, এখন আপনার কাছে জানতে চাওয়া হচ্ছে নিচের কোয়ান্টাম সংখ্যাগুলোর কোন সেটটি নিষিদ্ধ। মানে নিষিদ্ধ মানে আপনার আবার মানে আপনাদের তো আবার মনে করেন যে বিভিন্ন চিন্তা ভাবনা আছে, নিষিদ্ধ দেখলে আপনাদের আবার কেমন কেমন লাগে দেখতে, এরকম কোনো ব্যাপার না। নিষিদ্ধ টিষিদ্ধর কোনো কিছুই এখানে নাই। আপনি জাস্ট সিম্পলি ভাববেন যেখানে আপনাকে কি প্রশ্ন করা হচ্ছে এবং আপনি এখান থেকে কি শিখতে যাচ্ছেন। আপনাকে প্রশ্ন করা হচ্ছে যে এই কোয়ান্টাম সংখ্যার সেটগুলোর মধ্যে কোনটি, এই কোয়ান্টাম সংখ্যার সেটের মধ্যে কোনটি নিষিদ্ধ, মানে কোনগুলো অ্যাকসেপ্টেবল হবে না। অলরেডি আপনি এটার একটা কোশ্চেন কিন্তু অলরেডি আপনি ফেস করে ফেলছেন। এবার আপনি হিসাব করে দেখুন যে কোনোভাবে আপনি এদিক সেদিক করে পান কিনা। এখন আপনার হিসাবের সুবিধার্থে আমি একটা কাজ করি, এটা দেখে আপনার কাছে মনে হবে যে আসলে এটা কেমন টাইপের মান। এটা হচ্ছে হয়তো আমাদের গ্রাফিক্সের বা আমাদের বোর্ডের যে ব্যাকগ্রাউন্ড ওটার কারণে আপনারা স্পষ্ট বুঝতে পারছেন না। আমরা এখানে প্রত্যেকটা বেলায় +½ এরকম করে দিয়ে দিলাম। n এর মান 1, l এর মান 0, m এর মান ডেফিনেটলি 0, s = +−½ দ্যাট মিনস এটা অ্যাকসেপ্টেবল, তার মানে এটা নিষিদ্ধ না। যখন আপনি বলতেছেন n এর মান 3, l এর মান 2, আপনি শিখছেন n এর মান থেকে l এর মানটা ছোট হবে, সমানও হবে না, তার মানে এটাও অ্যাকসেপ্টেবল। l = m = -2, এটাও অ্যাকসেপ্টেবল। s এর মান +−½ দ্যাট ওয়ান অলসো অ্যাকসেপ্টেবল, তার মানে এটাও নিষিদ্ধ না। আপনি অটোমেটিক চলে আসলেন অপশন সি তে। n এর মান এখানে 2 দেওয়া, তাহলে আপনি অটোমেটিক বুঝে গেছেন আপনার l এর মান হবে 0 এবং 1। যেমাত্র আপনি এখানে তাকাইলেন অটোমেটিক আপনি দেখছেন আপনার l এর মান এখানে কত দেওয়া আছে 2।
এবং আপনি দেখতে পাচ্ছেন এন এর মান এবং এল এর মান এখানে পরস্পর সমান, এটা কি জীবনেও সম্ভব? অবশ্যই না। সুতরাং ফলাফলস্বরূপ আপনি বলতে পারবেন এই সেটটি সবসময় আপনি এখানে কি বলবেন? নিষিদ্ধ বলবেন, এবং কোনোভাবেই এটা আমাদের পক্ষে মেনটেন করা সম্ভব না। অ্যাজ পার আপনি বলতে পারছেন এটাই হবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। উপশক্তি স্তর পি এর জন্য এল এবং এম এর মান যথাক্রমে কি? এই কোশ্চেন দেখার পরে এখন আপনার মনে হবে কি যে এটা আসলে কোনো কোশ্চেনের পর্যায়ে পড়ে, কিন্তু মজার বিষয় হচ্ছে ছেলেপেলেরা এটাও পারে না ঠিক মতো, এটাতেও ছেলেপেলেরা ভুল করে দিয়ে আসছে। আপনারা এটার উত্তর কি দিতে পারেন বলে মনে করেন? একটু বলুন তো, এটার উত্তর কি হবে বলে আপনার মনে হয়? বলুন, এটার কি কি উত্তর বলে আপনি মনে করছেন? উপশক্তি স্তর পি। উপশক্তি স্তর পি মানে হচ্ছে আপনার আলটিমেটলি এল এর মান এখানে আপনার 1 কাউন্ট করে ফেলতে হচ্ছে। যখন আপনি এল এর মান 1 পাচ্ছেন তখনই কেবলমাত্র আপনি এই জায়গাতে তার মানটা বসাচ্ছেন। এখন আপনি শুধু একটুখানি ভাবুন, এল এর মান আপনি এখানে কি পাচ্ছেন? 1। তার মানে আপনার অপশন হয় ক হবে অথবা ঘ হবে, দুটোর যে কোনো একটা। কিন্তু এখানে আপনি খেয়াল করে দেখুন, প্রথমে আপনার পি এর জন্য এল এর মান এবং এম এর মান চাচ্ছে। এল এর মান তো যা সিঙ্গেল একটা মানই আসবে। এখন এল এর সিঙ্গেল মানে একটা কোথায়? এখানে। কিন্তু এখানে আপনি খেয়াল করুন মান আপনাকে কয়টা দিয়ে রাখছে? 3টা। এটা কখনোই সম্ভব হচ্ছে না। সো আলটিমেটলি আপনার অপশন অ্যাকসেপ্টেবল হচ্ছে শুধুমাত্র কি? ক। দেন আচ্ছা, মোহাম্মদ পিয়াল সাহেব, আপনি আমাকে বললেন ঘ। আপনি আমাকে একটু বুঝাতে পারবেন যে কেন ঘ হলো? আপনি যে ঘ বলছেন, ঘ এর এই সবগুলো মানে কি আপনার এল এর মান? এটা কি কষ্ট করে আপনি বলবেন, ব্যাখ্যা দিতে পারবেন? এল এর মান কি আপনি 1, 0, -1 এগুলো সবগুলো পাবেন? অবশ্যই না। এই যে আবার আরেকজন এখানে ভুল করলেন আপনি। দেখুন, আপনাদেরকে বলা হচ্ছে আপনার এল এর মান। পি মানে আপনি আসলে কি বুঝতে পারছেন? পি মানে হচ্ছে আপনার এল এর মান এখানে 1 না হলে কি আপনি জীবনেও সেখান থেকে পেতে পারতেন? অবশ্যই না। তাহলে আপনার এই জায়গাতে অপশন একমাত্র কি পাচ্ছেন? 1। এটা ছাড়া আর কোনো অপশনই আপনি এখানে পাচ্ছেন না। অ্যাজ এ রেজাল্ট আপনার এই জায়গাতে তার কারেকশন হিসেবে আপনারা অবশ্যই তাকে কি কাউন্ট করবেন? ক হিসেবে। কোয়ান্টাম সংখ্যা বাড়লে কি হয়? এটা হচ্ছে আপনাদের কাছে স্বাভাবিক একটা প্রশ্ন। কোয়ান্টাম সংখ্যা বাড়লে কি হবে? কোয়ান্টাম সংখ্যা বাড়লে পরমাণুর আকার কমে। এটা কি জীবনও সম্ভব? কোয়ান্টাম সংখ্যা বাড়া মানে আপনার একটা শক্তি স্তর বেড়ে যাওয়া। তাতে তো আপনার কক্ষপথের বা শক্তি স্তরের বা আপনার পরমাণুর আকার কমে না, বরং বাড়ে। তার মানে এটা মিথ্যা কথা। যখন আপনি বলতেন পরমাণুর ব্যাসার্ধ কমে, তার মানে এটাও মিথ্যা কথা। যদি আপনি বলেন পরমাণুর শক্তি বাড়ে, তাহলে এটাও কি হচ্ছে না। কিন্তু দ্য লাস্ট ওয়ান, ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণের মানটা কমে যায়। কেন কমে? কারণ যত আপনি কক্ষপথ বাড়াবেন তত বহিস্তরের ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণের বলের মান ক্রমান্বয়ে কমে যায়। ফলাফলস্বরূপ ওই ইলেকট্রনটাকে ছেড়ে দেওয়ার জন্য আমরা সবচেয়ে বেশি সুবিধাজনক অবস্থায় চলে যাই। ফলাফলস্বরূপ তখন আপনি বলতে পারবেন কোয়ান্টাম সংখ্যা যদি বৃদ্ধি পায়, তাহলে ডি অপশনে যেটা আছে ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণের মানটা কমে। এগুলো হচ্ছে আপনাদের কোথায় আসছে? হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 2017-18 সেশন। তৎকালীন সময়ে আমাদের এই টাইপের থিওরিটিক্যাল কোশ্চেন একটু বেশি পরিমাণে আসতো। ওকে, দেন অ্যানাদার ওয়ান, কোন অরবিটালটি গোলাকার নয়? বলুন, কোন অরবিটালটি আপনি এখানে গোলাকার বলবেন না? কোন অরবিটালটি আপনার কাছে গোলাকার বলে মনে হবে না? অরবিটাল গোলাকার কে? আপনি বলবেন এস। এস উপশক্তি স্তর আমাদের গোলাকার, তাই তো? এখানে আপনাকে বলা হচ্ছে গোলাকার নয় কোনটি। তাহলে গোলাকার হবে না কখন? যখন আপনি এস ব্যতীত অন্য কিছু পাবেন, পি, ডি, এফ। যখন আপনি পি চাচ্ছেন, পি এর জন্য আপনার তখন কি করতে হবে? তার এল এর মানটা আপনার কত হওয়া উচিত? 1, 2, 3 এরকম, পি, ডি, এফ এরকম ভাবে। আপনি শুধুমাত্র খেয়াল করুন আপনার এল এর মান কোথায় 1, 2 অথবা 3 আছে। একটা মাত্র অপশন, সেটা কোথায়? সিতে। বোঝা গেছে? যখন আপনি বলবেন যে আপনার এল এর মানটা এখানে 0, দ্যাট মিনস ওই অরবিটালটা হচ্ছে আমাদের হয় 1s, 2s, 3s এরকম ভাবে। এখন 1s লিখেন, তাতেও গোলাকার। 2s বলবেন, সেটাও গোলাকার। 3s বলবেন, সেটাও গোলাকার। কিন্তু যদি জাস্ট সুন্দর করে এন এর মান 3, এল এর মান 2, দ্যাট মিনস আপনি এখানে লিখছেন 3p, এটা কিন্তু কোনো কালেই গোলাকার হবে না। অ্যাজ এ রেজাল্ট আপনার অপশনের অ্যান্সার হচ্ছে এখানে সি। ওকে, দেন অ্যানাদার ওয়ান, চলে আসি। 2s অরবিটাল নোড কয়টি থাকে? রাজশাহী ইউনিভার্সিটি জি 2014-15 তারা অনেক সুন্দর সুন্দর কোশ্চেন করতে পছন্দ করে। তো কোশ্চেনের আশা করতে পারি এটা একটু একটু আইডিয়া আপনারা এখানে টের পাচ্ছেন যে কি হতে পারে।
দেখুন এখানে 2s অরবিটাল, 2s অরবিটাল মানে আপনি এখানে কাকে মিন করছেন বলেন? যখন আপনি কোন একটা নিউক্লিয়াস এখানে মিন করেন, এটা নিউক্লিয়াস, নিউক্লিয়াসের চারপাশে প্রথম কক্ষপথটাকে আপনি এখানে সাজাইছেন, এটাও চলে গেল। প্রথম কক্ষপথের পর আপনি এখানে দ্বিতীয় কক্ষপথটাকেও রেডি করে দিচ্ছেন। প্রথম কক্ষপথের পাশে হচ্ছে আপনার দ্বিতীয় কক্ষপথ, তারপরে হচ্ছে আপনার প্রথম কক্ষপথ এবং দ্বিতীয় কক্ষপথ। নিউক্লিয়াসের পরবর্তীতে প্রথম কক্ষপথ এবং দ্বিতীয় কক্ষপথের মধ্যবর্তী স্থানের যে ফাঁকা অঞ্চলটা আপনি বলতেছেন, আপনার কোশ্চেন হচ্ছে 2s অরবিটালের নোড এখানে কয়টি থাকে। এবার বলেন, আপনাকে আমি হিন্টস দিয়ে দিলাম, আপনার পক্ষে এখন উত্তর দেওয়া সম্ভব কিনা বলে ফেলুন। আপনি যখন 1s এবং 2s এর কথা এখানে আনবেন, 2s অরবিটালের জন্য তার নোড বা নোডাল প্লেন, এরকম দুটো কোশ্চেন আমাদের খুব অ্যাভেলেবল, কিন্তু একটু টেকনিক্যালি আমাদের দেখা লাগে। 1s এবং 2s মধ্যবর্তী অবস্থানে আমাদের ডিস্টেন্স বা ফাঁকা অঞ্চল কয়টা থাকবে? একটা। আমাদের নোডও কয়টা থাকবে? একটা। সহজভাবে আপনি এখানে উত্তরটুকু দিয়ে বসে থাকবেন, আপনার ঝামেলা এতটুকুতেই শেষ। বেশি কিছুর হিসাব করতে গেলে আপনার জন্য দেখা যাবে কি কনফিউশন এত বেশি পরিমাণের হবে যে আপনার তখন হচ্ছে সেটা বুঝতে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে। দেন কোন মৌলের পারমাণবিক সংখ্যা 29 হলে উক্ত মৌলের পরমাণুর ডি অরবিটালে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা কত? প্রশ্ন দেখার পরেই আপনার কাছে মনে হবে কি যে এটা আসলে কেমন টাইপের কি হয়ে গেল, এই প্রশ্ন কি আদতে কখনো এরকম ভাবে আসবে? এখন প্রশ্ন হচ্ছে, আপনাকে আমি বলছি মৌল সংখ্যা কত? 29। 29 যখন আপনাকে বলা হচ্ছে, আপনি ভাবুন এখানে আপনার মৌলের ডি অরবিটালে তার অযুগ্ম ইলেকট্রন সংখ্যা কত, এটা আপনার কাছে জানতে চাচ্ছে। 29তম মৌলটাকে কপার। কপার বলার সঙ্গে সঙ্গে আপনার তার ইলেকট্রনিক কনফিগারেশন রেডি করতে হবে, তখন আপনি অটোমেটিক বলতে পারবেন যে কপারের বেলায় তার ইলেকট্রনিক কনফিগারেশন কত। কপার হচ্ছে আমাদের 29। 29 যখন আপনি এখানে বলছেন, 29 মানে হচ্ছে তার এখানে 1s2 2s2 2p6 3s2 এরকম করে করে সবকিছু ফিলাম, এবং তার 3d 10 4s1 এটা হচ্ছে তার লাস্ট অফ অল ইলেকট্রনিক কনফিগারেশন। এখন আপনারাই বলুন, এখানে 3d10 দেওয়া আছে, আপনাকে বলা হচ্ছে তার অযুগ্ম মানে বেজোর ইলেকট্রন সংখ্যা কয়টা। এখানে কি আদৌ কোনো বেজোর ইলেকট্রন আপনি পাবেন? অবশ্যই না, কোনো বেজোর ইলেকট্রন আপনার পক্ষে এখানে পাওয়া সম্ভব নয়। আলটিমেটলি আপনার অ্যান্সার হচ্ছে এখানে সি। ওকে, দেন যখন আপনি বলছেন নিচে দেওয়া হলো কোন ইলেকট্রন বিন্যাসটি সঠিক নয়, আপনার কাছে মনে হতে পারে এটা চুয়েটের আসা কোশ্চেন, এগুলা কি আসবে না? ইলেকট্রনিক কনফিগারেশন যখন আপনি ফেস করবেন, ওটা ডেফিনেটলি আমাদের আসার মতো একটা কোশ্চেন হবে। ইলেকট্রনিক কনফিগারেশন যখন আমাদের পক্ষে ফেস করা হয়, তখন আপনার বুঝে নিতে হবে যে এখানে কি কি টাইপের কোশ্চেন আসতে পারে। আর্গনে আসেন 18, 1s2 2s2 2p6 3s2 3p6, এটা পারফেক্টলি আর্গনের ইলেকট্রন বিন্যাস আপনাকে দেখিয়ে দিছে, এটা একটা কারেক্ট। আর্গনের বেলায় হচ্ছে 18। দেন আপনি পটাশিয়ামের বেলায় বলতেছেন 4s1, এটাও সত্য। আয়রনের বেলায় আপনি বলতেছেন আর্গন দেন 4p6, বাট ইজ ইট পসিবল? যখন আপনি আয়রনের ইলেকট্রনিক কনফিগারেশন বের করবেন, তখন আপনার লিখতে হয় অ্যাকচুয়ালি প্রথমে আপনি আয়রনের জন্য এখানে আর্গন লিখতেছেন 18টা, এখানে টোটাল 18টাকে আপনি সেট করতেছেন। দেন আপনাকে লিখতে হয় 4s2, দেন আপনাকে লিখতে হয় 3d6, এই হচ্ছে আপনার আয়রনের 26। তাহলে এটা কি আদতে আমাদের পক্ষে সম্ভব? অবশ্যই না। সুতরাং এটা আমাদের হচ্ছে কারেক্ট আনসার। কপারের বেলায় যেটা আছে ওটা আমরা কারেক্ট আনসার এখানে পেয়ে গেছি। থ্যাংক ইউ। তাসিন বলছেন, হাফসা খানম আর্য বলছেন সি। ওকে, থ্যাংক ইউ। ক্রোমিয়াম পরমাণুতে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা কত? অ্যানাদার ওয়ান, ঢাকা বোর্ড 2022 কোশ্চেন ঢাকা বোর্ডে আসছে, কিন্তু তাই বলে আবার ভাইবেন না যে বোর্ডের কোশ্চেন কি আমাদের মধ্যে আসবে না নাকি। আপনি ক্রোমিয়াম বলছেন, ক্রোমিয়ামে হচ্ছে আপনার ইলেকট্রনিক কনফিগারেশনের জন্য আপনার মুখস্থ তার মান কত? 24। 24 যদি আপনি বলেন, এখানে হচ্ছে আপনার আর্গনের জন্য সরাসরি 18টা এই জায়গাতে চলে যাচ্ছে সরাসরি, এবং এই জায়গাতে আপনি বলতেছেন 4s1, দেন আপনি বলতেছেন 3d5। তার ইলেকট্রনিক কনফিগারেশন স্টেবিলিটি মেনটেন করার জন্য আপনি 3d5 4s1 বলতেছেন। এখন আপনি বলুন এখানে অযুগ্ম মানে বেজোর ইলেকট্রন সংখ্যা এখানে সর্বমোট কয়টা? আলটিমেটলি আপনি বেজোর বা অযুগ্ম ইলেকট্রন সংখ্যা হিসাব করতে গেলে আপনি এখানে পাচ্ছেন 5 এবং 1, মোট আমাদের কত? 6। ওকে, আশা করতে পারি এতটুকুতে আপনাদের কোনো সমস্যা হচ্ছে না বা হবেও না। 15C, আচ্ছা ভালো কথা। মোসাম্মদ ফাহিমা, আপনি বললেন 15C, হাউ 3d5 4s1, এই 4s1টা কি জোড়া? এটা তো জোড়া না, এটা তো হচ্ছে আপনার সিঙ্গেল অবস্থায় আছে।
আপনাদের মুখস্থ আরেকটা টপিকে চলে আসলাম। নিম্নের বিকিরণগুলোর মধ্যে কোনটির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম? তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম হিসেবে আপনি এখানে সামনে পাচ্ছেন, একটু বলতে পারবেন কোনটি? এক্স রে, ইউভি, গামা রে এবং ইনফ্রারেড। তাহসিন বলছেন বি। তাহসিন বি বলছেন। বি কিভাবে সম্ভব? বি কি আদৌ সম্ভব? সম্ভব তো হওয়ার কথা না বিতে। আই থিঙ্ক বি আপনার এখানে মানে কারেক্ট অ্যান্সার আপনার বি এখানে আসবে না। আমার পার্সোনাল অপিনিয়ন না, এটা হচ্ছে যেটা উত্তর সেটাই তো আমাদের বলতে হবে, তাই না? এখন আপনি একটু খেয়াল করুন, নিম্নের বিকিরণ বর্ণালীগুলোর মধ্যে কোনটির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম আপনি এখানে পাবেন। কম হওয়ার কারণটা কি? কমের কারণটা হচ্ছে এই জায়গাতে আপনি গামা রে হচ্ছে আপনার পারফেক্ট অ্যান্সার এবং এটাই হচ্ছে আপনার আসল উত্তর। ইউভি এবং মানে ইনফ্রারেড এগুলো হওয়ার তো কোনো সম্ভাবনাই নেই, কোনো মতেই না। ইউভি হচ্ছে আপনার, ইউভির আগে তো আমাদের কি হিসাব থাকবে, তখন গামার হিসাবে আসছে না আমাদের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম। সবচেয়ে কম মানের হিসাবে তখন আমরা যাকে দেখতে পাচ্ছি সেগুলোই হচ্ছে আমাদের অ্যান্সার হিসাবে আপনার সামনে থাকবে। গামা রে হচ্ছে আমাদের এর তরঙ্গ দৈর্ঘ্যের মান সর্বনিম্ন পর্যায়ে, এগুলো কখনোই আপনি খালি চোখে দেখতে পারবেন না এবং আলটিমেটলি এটা হচ্ছে সম্পূর্ণরূপে আপনার মুখস্থ হিসাব অনুযায়ী। আচ্ছা, মোহাম্মদ পিয়াল বলছেন সি, হয়তো পারফেক্টলি সি। শিক্ষা পরীক্ষায় ব্যবহার করা হয়। দেখেন এটা একটু মনে করেন মানে সৃজনশীল টাইপের একটা কোশ্চেন তারা করছে, সৃজনশীলের মতো। কিরকম কোশ্চেন? আপনাকে অনেকগুলো অপশন দিয়ে দিছে, অপশনের মধ্য থেকে আপনার পারফেক্ট বা কারেক্ট আনসার এখানে বের করা লাগছে। গাঢ় HCl অবশ্যই এটা ব্যবহার করা হয়। প্লাটিনাম দ্বার, তড়িৎদ্বার বা প্লাটিনাম তার এখানে ব্যবহার করতেছে। অনুজ্জ্বল শিখাতেই তাদের করা হয়, উজ্জ্বল শিখায় না। তার মানে আপনার আলটিমেটলি 1 কারেক্ট আনসার, 2 কারেক্ট আনসার, 3ও কারেক্ট আনসার। 1 2 3 কোথায় আছে? অপশন ডি তে। উত্তর শেষ। এটাও মুখস্থ হিসাবে চলে গেল। কোন রশ্মি জৈব যৌগের কার্যকরীমূলক শনাক্তকরণে বিশেষ ভূমিকা পালন করে? এটা একটু আপনাদের জন্য কি বেশি কঠিন হয়ে যাবে এটা? যদি এটার অ্যান্সার দিতে বলা হয় এটা কি বেশি কঠিন কিছু হবে? 17 18 এর অ্যান্সারটা কি বেশি কঠিন কিছু হবে আপনাদের জন্য? আশা করতে পারি বেশি কঠিন হওয়ার মতো না। এটাও একটা মুখস্থর মতো করেই একটা উত্তর এবং সেটার উত্তর হচ্ছে আপনার মিডল আইআর। মিডল আইআর হচ্ছে আপনার জৈব যৌগের কার্যকরীমূলক শনাক্তকরণের জন্য সবচেয়ে বেশি পরিমাণ এখানে ব্যবহার করা হয়। সাদিয়া নূর বলছেন কারেক্ট অ্যান্সার। অ্যানাদার ওয়ান, সোডিয়ামের শিখা পরীক্ষার কত তরঙ্গ দৈর্ঘ্যের বর্ণালী সৃষ্টি হয়? এইটার শিখা পরীক্ষার কালারটুকু না যত বেশি গুরুত্বপূর্ণ, আপনাকে এই কোশ্চেনটা নেওয়ার একটা মাত্র কারণ, আপনাকে একটা হিন্টস দেওয়া। কি হিন্টস জানেন? দৃশ্যমান আলোর বেগুনি থেকে শুরু করে লাল পর্যন্ত তার তরঙ্গ দৈর্ঘ্যের সীমানা প্রত্যেকটার জন্য আমার মুখস্থ করতে হবে, কোনোটা আপনি বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। এখন আপনি এটার জন্য পাচ্ছেন, সোডিয়ামের জন্য আপনি বলতেছেন একদম স্পষ্ট সোনালী হলুদ। এখন আপনি যে সোনালী হলুদ বলতেছেন, তাহলে আলটিমেটলি আপনার অপশন এখান থেকে চুজ করতে হবে হলুদের জন্য তার তরঙ্গ দৈর্ঘ্যের মান কত। বেনিয়া সহ কলা, এরকম ভাবে আপনি যখন মানটা ফাইন্ড আউট করেন তখন হলুদ বর্ণের তরঙ্গ দৈর্ঘ্যের মানটা আপনি আসলে কোথা থেকে পাচ্ছেন সেই উত্তর মুখস্থ রাখার জন্য আপনার হাতে একটাই কাজ, সেটা হচ্ছে আপনার আলটিমেটলি পুরোটা মান, পুরো দৃশ্যমান আলোর যতগুলো মান আপনি এখানে পাবেন সবগুলো মান আপনার এখানে মুখস্থ করে বসে থাকা। একদম সোজাসুজি উত্তর। উত্তর হচ্ছে আপনার 590 ন্যানোমিটার। 590 ন্যানোমিটারের এই অ্যান্সারটুকু দেওয়ার জন্য আপনার কাজ হচ্ছে মান মুখস্থ করে বসে থাকা। এটা ছাড়া আর কোনো সমাধান আপনার হাতে এখানে নাই। পরবর্তীতে জাল টাকা শনাক্ত করার জন্য কত তরঙ্গ দৈর্ঘ্যের ইউভি রশ্মি ব্যবহার করা হয়? আপনি জানেন যে জাল টাকা শনাক্তকরণ করার জন্য ইউভি রশ্মি ব্যবহার করা হয়, এটা সত্য। এটা হচ্ছে আপনার একদম সিম্পল লেভেলের কোশ্চেন, ওটা আমি আপনি সবাই জানি। কিন্তু ওই ইউভি রশ্মির কত থেকে কত ন্যানোমিটারের মধ্যে আমরা ওই মানটাকে কাজে লাগাই, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। এই কোশ্চেনের জন্য আপনার 200 থেকে 225, 300 থেকে 350, 230 থেকে 375 এই মান হচ্ছে আমাদের ইউভি রশ্মির বেলায় তার জাল টাকা শনাক্তকরণ করার কাজে ব্যবহার করা হচ্ছে। আলটিমেটলি এটাই হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। 20C বলছেন, এই তো ফাইন। সাদিয়া নূর, নিচের কোন
নিউক্লিয়াসটি NMR সক্রিয়। ভাই এটার কোনো গবেষণা আপনারা করতে যান না, এটার পারফেক্ট ব্যাখ্যা আপনার বইতে আছে এবং সেখানে আপনি হাইড্রোজেন দ্বারা কাজটা করতেছেন। আপনি এখানে গবেষণা করে কোনো কিছু বলতে পারবেন না, গবেষণা করে এখানে কোনো লাভও নাই, আপনি এখানে অন্য অ্যান্সার কোনো কিছু পাবেনও না। আলটিমেটলি আপনার অ্যান্সার এখানে হাইড্রোজেন হিসাবেই আসবে। আচ্ছা, এখানে কেউ কোনো কিছু বলছেন না, এটাতে হয়তো আপনাদের অবজেকশন ছিল বা আপনাদের এখানে অবজেকশন থাকবেও। ওকে, অ্যানাদার ওয়ান, কোনটি দ্রবের দ্রাব্যতার নিয়ামক নয়? দ্রাব্যতা প্রকাশ করার জন্য বা দ্রাব্যতা যখন আমরা কাউন্ট করতে আসি তখন সেখানে আমরা স্পেসিফিক কিছু নিয়ামক দ্বারা কাজ করছিলাম। এখন নিয়ামকগুলো কেমন হবে? নিয়ামক হচ্ছে আমাদের তাপমাত্রা, চাপ, ঘনত্ব, দ্রবের প্রকৃতি, এই টাইপের। তাপমাত্রাকে আপনি তাপমাত্রাকে কাজে লাগাচ্ছেন, ভালো কথা, তাপমাত্রার ভ্যারিয়েশন হবে, তাপ উৎপাদী তাপহারী বিক্রিয়া সাপেক্ষে তার দ্রাব্যতার মানের পরিবর্তন ঘটবে। আপনি চাপ দিলে সেখানে হেনরির ধ্রুবকের মতো একটা ম্যাথ আপনি সেখানে করছেন, দ্যাটস ওয়ান অলসো অ্যাকসেপ্টেবল। বাট আপনি যেইমাত্র ঘনত্বের জন্য আসছেন এটা কিন্তু অ্যাকসেপ্টেবল না, ঘনত্ব ডাজন্ট ম্যাটার। সো আলটিমেটলি আপনার অপশন হবে সি, যেখানে এটি কোনো প্রকার নিয়ামকের জন্য প্রযোজ্য হবে। মোহাম্মদ ফাহিমা বলছেন 22 হচ্ছে ডি। দেন অ্যাগেইন সাদিয়া নুরও বলছেন 22 হচ্ছে আমাদের ডি। এটা কি আদৌ পসিবল? দ্রবের প্রকৃতি মানে বুঝেন, দ্রবের প্রকৃতিটা বলতে আসলে আপনাকে কি বোঝানো হচ্ছে? একটা আয়নিক যৌগ কতটুকু আয়নিক সে হতে পারে, এই সব কিছুর ব্যাখ্যা আপনি এখানে পাচ্ছেন। আপনি কেমনে বললেন আপনারা দুইজন যে এটা দ্রবের প্রকৃতির উপরে নির্ভর করবে না? অবশ্যই দ্রবের প্রকৃতির উপরে নির্ভর সে করবে। পরবর্তীতে আপনি যখন ম্যাথ করতে আসলেন, 1 অ্যাটমসফিয়ার চাপে 100 গ্রাম পানিতে কোন গ্যাসের দ্রাব্যতা সবচেয়ে বেশি হবে? মাত্র কিছুক্ষণ আগে আমি আপনাকে বলছি চাপের বেলায় হেনরি ধ্রুবক নামক একটা জিনিস আপনাদের সামনে আসছে। হেনরির ধ্রুবক যখন আপনি ব্যাখ্যা দিতে আসছেন তখন আপনি এখানে 1 অ্যাটমসফিয়ার চাপের হিসাবটাকে ব্যাখ্যা দিচ্ছেন। আপনি এখানে একটা ভ্যারিয়েশন পাবেন, 1 অ্যাটমসফিয়ার থেকে 2 অ্যাটমসফিয়ারে যাবে, আবার ভ্যারিয়েশন হবে। কিন্তু আমি আপনাকে কোশ্চেনে বলতেছি চাপ হচ্ছে আমার 1 অ্যাটমসফিয়ার, পানি আমার 100 গ্রাম, এর দ্রাব্যতা সবচেয়ে বেশি কেমন হবে? এটার উত্তর দিতে গেলে আপনার একটাই কথা, আপনি এখানে প্রেসার চেঞ্জ করেন নাই, সো এখানে কোনো ভ্যারিয়েশন হবে না। তার মানে আপনার অ্যান্সার হচ্ছে এখানে ডি, কোনোটি নয়। প্রশ্নটা একটু ক্রিটিক্যাল না, প্রশ্নটা হচ্ছে মনে করেন বিদঘুটে লেভেলের, মানে প্রশ্ন দেখে মনে হবে কি হাই কোনটা না কোনটা উত্তর হবে, কিন্তু আসলে আপনার উত্তর কি? কোনোটি নয়। দেন অ্যানাদার ওয়ান কোশ্চেনে এখানে বলা হয়েছে Ag2CrO4 সিলভার ক্রোমেটের বেলায় তার দ্রাব্যতা যদি S হয় তাহলে দ্রাব্যতার গুণফলের মান কত? কোশ্চেন কোনো ম্যাটার না, ম্যাটার হচ্ছে কি জানেন, আপনি এটা ক্যালকুলেশন পারবেন কিনা। এটা ক্যালকুলেশন পারার জন্য আপনার হিসাব হচ্ছে এখানে আপনার তার বিক্রিয়াটা লিখতে হবে। বিক্রিয়াটা যদি আপনি লিখেন Ag2CrO4, অ্যাজ এ রেজাল্ট আপনি এখানে পাচ্ছেন 2Ag প্লাস CrO4 মাইনাস। আপনি এখানে তার আয়ন পাচ্ছেন কয়টা? দুইটা। এখানে আয়ন পাচ্ছেন কয়টা? একটা। আলটিমেটলি আপনার দ্রাব্যতার গুণফলের মান হবে 4s⁻³ আনসার শেষ। আপনি যত টেকনিক অ্যাপ্লাই করতে পারবেন আপনার জন্য সেটা তত বেশি ভালো কিছু সামনে নিয়ে আসবে। আপনি টেকনিক অ্যাপ্লাই না করলে আপনার সেই জায়গাতে ক্ষতির সম্মুখীন হইতে হবে কত বেশি। আচ্ছা, মোসাম্মদ ফাহিমা বলছেন 22C হবে, বুঝতে পারছি। ফাহিমা আহমেদি তো বলছেন বিগ ফ্যান স্যার। ওকে স্যার, থ্যাংক ইউ, আপনি অনেক বিগ ফ্যান। এত বড় ফ্যান তো মনে করেন মানে আমাদের এখানে পাচ্ছি না, মানে মাথার উপরে তো ফ্যানও নাই, এসি। এখন এত বড় ফ্যান আমি কিভাবে কি ব্যাখ্যা দিব বুঝতে পারছি না। তো আচ্ছা, আপনি বুঝেন নাই যেহেতু, ওটা না হয় আপাতত না বুঝেই থাকুক, ওটা আপনার ক্লাস করলে আপনি ব্যাখ্যাটা আবার দেখলে হচ্ছে সেখান থেকে বুঝে নিতে পারবেন। XY যৌগের দ্রাব্যতার ক্ষেত্রে কোনটি সঠিক? XY, ইটস নট জাস্ট, মানে এটা কিন্তু আবার আপনাদের কোনো এক্স নিয়ে কোনো আলাপ আলোচনা হচ্ছে না, এখানে আলোচনা হচ্ছে আমাদের একটা যৌগ সম্পর্কিত কথা। ওই যৌগকে XY হিসেবে ইন্ডিকেট করা হচ্ছে। XY ইন্ডিকেটর হিসাবে আপনি এখানে বলতে পারবেন X এবং Y কে বিয়োজিত করার পর আপনি বলতে পারবেন এখান থেকে আপনি পাচ্ছেন X প্লাস এবং এখান থেকে আপনি পাচ্ছেন Y মাইনাস। আলটিমেটলি আপনার এখানে কয়টা আসতেছে? মাত্র দুটো মৌল। ফলাফলস্বরূপ তার দ্রাব্যতার হিসেবে আপনি বলতে পারবেন S √/, KSP, বা ভিন্নভাবে তার KSP এর মান আপনি বলতেছেন KSP, এটার ঘনমাত্রা হিসাবে S, এটার ঘনমাত্রা আবার S, S × S
আলটিমেটলি এস স্কোয়ার। সুতরাং এস এর ভ্যালু হবে √KSP। এই যে এস ইজ ইকুয়াল টু √KSP। অ্যান্সার আপনার এতটুকুই। ওকে, অ্যানাদার ওয়ান, আপনি এখানে পাচ্ছেন X2Y3 লবণের দ্রাব্যতার গুণফলের একক কি। এটা আপনারা করতে গেলে হয়তো এখন অনেক কিছু গবেষণা করা শুরু করবেন। আপনি শুধুমাত্র এতটুকু ভাবেন, আপনাদের জন্য যেটা কথা, এই জায়গাতে আপনার 2 দেওয়া আছে, ঠিক আছে, ইন শর্টেই আপনি করেন। এখানে আপনার 2 দেওয়া আছে, এখানে আপনার 3 দেওয়া আছে, তাহলে আলটিমেটলি আপনার টোটাল আয়ন এখানে কয়টা আসতেছে, 2 এবং 3 যোগ করলে কত, 5। এবার আপনি খেয়াল করুন এই জায়গাতে আপনার 5 কি কি আছে, আছে না, আছে তো। এদের গুণফলের একক কি হবে? আপনি বলতেছেন দ্রাব্যতার গুণফলের একক হিসাব করতে গেলে মোল পার লিটার, এতটুকুর হিসাব করে আপনি জাস্ট উপরে তার পাওয়ারটা এখানে বসায় দেন। তাহলে মোল টু দি পাওয়ার 5, মোল টু দি পাওয়ার 5, লিটার টু দি পাওয়ার -5। আপনার অ্যান্সার এ। ঝামেলা শেষ। 26 কি বললেন? দ্রাব্যতার গুণফলের একক হিসেবে সাদিয়ানোর। আবার আপনি বললেন যে 26 এর অ্যান্সার ডি, মোল টু দি পাওয়ার -5। এটা কি কোনোভাবে সম্ভব? মোল পার লিটার না দ্রাব্যতার একক? দ্রাব্যতার একক যদি মোল পার লিটার হয়, তাহলে আপনি যখন এটাকে ব্যাখ্যা দিতে যাবেন তখন তো এরকম ভাবে হবে না। দেন কার্বন ডাইঅক্সাইড গ্যাস শনাক্তকরণের জন্য কোনটি আপনি ব্যবহার করতে পারবেন, বলতে পারবেন? এটা একটু মোটামুটি আপনাদের সিলেবাসের বাইরের দিকে চলে গেছে, কিন্তু তারপরেও আপনাদেরকে এখানে কোশ্চেনে দেওয়া। কার্বন ডাই অক্সাইড গ্যাস শনাক্তকরণের জন্য আপনি এখানে কি ব্যবহার করতে পারেন? আলটিমেটলি কার্বন ডাই অক্সাইডে আপনি যখন ক্যালসিয়াম অক্সাইডটুকু সেখানে পরিচালনা করবেন, অটোমেটিক সে আপনাকে ক্যালসিয়াম অক্সাইড এবং পানি আলাদা করে তৈরি করে দিবে। সো সেক্ষেত্রে এটা আপনাদের জন্য সরাসরি মুখস্থ হিসাব করে চালিয়ে দিবেন। আপনাদের অ্যান্সার হচ্ছে এখানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এটা হচ্ছে সরাসরি তার অ্যান্সার, যদিও মোটামুটি অনেক কাল আগে। বেরিয়াম সালফেটের জন্য তার বর্ণ কি হবে? এইটা মুখস্থ করা ছাড়া পার্সোনাল অপিনিয়নে আপনি এখান থেকে কোনো কিছু পাচ্ছেন না। তবে সালফেট যেহেতু আপনার এখানে উপস্থিত আছে এবং এটা শনাক্তকরণ করার জন্য যেহেতু আপনি ক্লোরাইড জাতীয় কোনো যৌগের সহায়তা নিতে চাচ্ছেন, আলটিমেটলি আপনার অ্যান্সার এখানে হোয়াইট আসবে, কারণ ক্লোরিন আপনাকে সাদা বর্ণের পদক্ষেপ দেওয়ার জন্য প্রস্তুত অলওয়েজ এবং এভরি টাইম। সালফেট ইউজুয়ালি আপনাকে ব্লু কালার দেওয়ার কোনো রিজন নেই, ঠিক আছে? আচ্ছা, দেন নেসলার দ্রবণ কোনটি? এটা এক্সামে আসতে আসতে একদম শেষ। নেসলার বিকারক যখন আপনি ব্যাখ্যা দিবেন, এটা ব্যাখ্যা দিতে গেলে আপনার কাছে আসলে মানে বলা উচিত যে এটা আসলে ব্যাখ্যা হওয়া উচিত, এটা আপনাদের এমনিতেই পারা উচিত। এবং স্বাভাবিক অর্থে এখানে যেহেতু আপনার K2HgI4 আছে, এখানে আবার K2HgI4 তার সাথে হচ্ছে আপনার পটাশিয়াম হাইড্রোক্সাইডও আছে। সো আলটিমেটলি এখন আপনাদের কাছে আমার অপিনিয়ন জানতে চাওয়া যে আপনি এখানে আসলে কোনটিকে অ্যান্সার হিসেবে ট্রিট করবেন এবং কোনটিকে আপনি বলবেন যেটা আসলে আমাদের অ্যান্সার হতে পারে। অ্যান্সার হওয়ার জন্য তখন আপনি বলবেন ক্ষারীয় যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট টুকু, পটাশিয়াম পারম্যাঙ্গানটা পটাশিয়াম হাইড্রোক্সাইড, আপনি ক্ষারীয় যে পটাশিয়াম হাইড্রোক্সাইড আপনি এখানে পাচ্ছেন, ওই পটাশিয়াম হাইড্রোক্সাইডের জন্যই আপনার স্বাভাবিক অর্থে এখানে কাজ যা আসবে এবং তার সাপেক্ষে আপনি K2HgI4 এই যৌগ টোটালটুকু এখানে আপনি নেসলার বিকারক হিসেবে ট্রিট করবেন। ক্রোমাটোগ্রাফির কয়টি পর্যায়ে এখানে থাকবে? ডেন্টালের কোশ্চেন 2020-21। ক্রোমাটোগ্রাফির সবসময় হচ্ছে পর্যায় দুটো, একটা স্থির পর্যায় আর আরেকটা হচ্ছে আপনার গতিশীল পর্যায়। সুতরাং আলটিমেটলি আমরা পর্যায় হচ্ছে এখানে 2। এটা সম্পূর্ণরূপে মুখস্থ, এখানে আপনি গবেষণা কোনো কিছু কোশ্চেন করতে যান না। এখানে একজন অ্যান্সার হচ্ছেন পরে ডি দিয়েছেন, আবার উনি বললেন যে উনি নাকি বুঝেন নাই, আবার কান্না ইমোজি দিয়ে দিয়েছেন। এখন বুঝেন নাই, এখন না বুঝলে তো কান্নাকাটি করলে তো জীবনের সমাধান হবে না। আপনার জিনিসটা হচ্ছে আবার আমাদের যেহেতু এখন লাইভ ক্লাস চলছে, আপনার জন্য বেটার হয় আপনি যখন হচ্ছে আমাদের ক্লাসটা শেষ হবে ওই জিনিসটাকে আবার রিমাইন্ডার দিয়ে আবার হচ্ছে পূর্ব থেকে একদম শুরু থেকে আপনি শুরু করবেন। আপনারা তো হচ্ছে অনলাইন ক্লাসগুলো হচ্ছে মানে 2x স্পিড 3x স্পিড এই সমস্ত স্পিডে যাওয়া শুরু করেন, এই ধরনের কোনো কাজকর্ম করেন না। পাশের নিউক্লিয়ার বিক্রিয়াতে এক্স কণাটুকু কি হবে? আবারও এক্স চলে আসছে, নট ইওর এক্স, ইটস নট ইওর এক্স। আমি আবারও বলতেছি এই এক্সটুকু হচ্ছে আমাদের প্রশ্ন সাপেক্ষে এক্স। এখানে আপনি পাচ্ছেন 12, এখানে আপনি পাচ্ছেন 1। আপনাদের হিসাবের সুবিধার্থে আপনি এখানে আসেন, এখানে আপনি লিখতেছেন 6, এখানে লিখতেছেন 0। আপনি যাই কিছুই করেন আপনার বামে ডানে পারমাণবিক সংখ্যা সমান থাকতে হবে, বামে ডানে পারমাণবিক ভর সংখ্যা আপনার সমান থাকতে হবে। আপনি শুধু বলুন এখানে আপনি পাচ্ছেন কত? 6, এখানে আপনি পাচ্ছেন কত? 4। তার মানে আপনার নিচে এখানে কত বসবে? 2। তাহলে 6 এবং 2 যদি যোগ করেন তাহলে এখানে কি আপনার 4 হয়? জি না, 6 থেকে 2 বিয়োগ করলে আপনার 4 হয়। তাহলে আপনি এই জায়গাতে তার এক্স এর যে ভ্যালু, ওই এক্স এর ভ্যালু সাপেক্ষে আপনি এখানে লিখতেছেন কত? নিচে 2। 12 আছে, এখানে 1 আছে,
12 এবং 1 যোগ করলে হচ্ছে কত 13, 13 থেকে আপনি 9 বাদ দিচ্ছেন, আপনার উত্তর এখানে কত আসতেছে 4। এখন আপনি আমাকে বলেন পিরিয়ডিক টেবিলের দ্বিতীয় যে মৌলটা সে কে, আপনি অবশ্যই নাম দিবেন কাকে, হিলিয়ামকে, এবং আপনি অবশ্যই হিলিয়ামকে শিখছেন তাকে কি আলফা পার্টিকেল হিসেবে আপনি এখানে মিন করতে পারবেন। সো আলটিমেটলি আপনার অ্যান্সার হবে আলফা পার্টিকেল 31A। অলরেডি একজন অ্যান্সার দিয়ে দিয়েছেন, আমি তো আপনাদেরকে ব্যাখ্যা করে দিলাম। ওফ, অ্যানাদার ওয়ান মাস্টার ব্লাস্টার একটা কোশ্চেন, সিকিউরওয়েট 2020-21 এর কোশ্চেন, এবং প্রশ্নটা খুবই খুবই অসাধারণ একটা প্রশ্ন, খুবই মজার। আপনারা ভয় পাচ্ছেন, ভয় পাওয়ার কোনো রিজন নাই। এই জিনিস সমাধান করা মনে করেন ডাল ভাত। কিরকম, আপনি আলফা বলতেছেন, আপনার শুধু দেখার বিষয় এখানে কি কি আছে, একটা আলফা আর একটা বিটা। আপনি এবার মুখস্থ করবেন, আলফা মানে হচ্ছে পারমাণবিক সংখ্যা 2 কমে যাওয়া, আর বিটা মানে হচ্ছে আপনার পারমাণবিক সংখ্যা 1 বৃদ্ধি পাওয়া। ব্যাস, ইজি সলিউশন। আপনি যদি এখন বলেন আপনি 92 থেকে হচ্ছে আলফা মাইনাস করবেন, দ্যাট মিনস আপনার অ্যান্সার 92 - 4। ব্যাস হয়ে গেল। আপনি এখানে উত্তর কত পাচ্ছেন 88। মাইনাস বিটা, বিটা মানে আপনি আলটিমেটলি কত বলতেছেন -1, মানে আপনার 1 এখানে বাড়তেছে আসলে। তাহলে 88 + 1 আপনার অ্যান্সার আসতেছে 89। তারপর আপনি আবার আলফা ছেড়ে দিচ্ছেন, তার মানে আরো 4টা এখানে কমে যাচ্ছে। আপনি 4 এখান থেকে কমাচ্ছেন, আপনার অ্যান্সার আসতেছে এবার 85। আপনি এখানে বলতেছেন আবার মাইনাস বিটা, তার মানে আপনার 1 বাড়বে, সুতরাং 85 + 1 আপনার অ্যান্সার আসতেছে 86। এবার আপনি আলফা আবার মাইনাস করতেছেন, 86 - 4 আপনার অ্যান্সার আসতেছে 82। এবার আপনি বলেন 82 কি আপনি কোনোটা পাচ্ছেন স্বাভাবিক অর্থে? কোনোভাবে কি আপনার দ্বারা সম্ভব এখান থেকে 82 পাওয়া? পুরো প্রসিডিওরে আপনি যখন স্বাভাবিক অর্থে এগুলোর মেনটেনেন্সে আসতেছেন, আপনি কি থেকে কি মাইনাস করছেন? আমি আপনাকে ইচ্ছা করে এখানে যখন কাজটুকু করা হচ্ছে 4 4 4 এগুলার কোনো কিছুই আপনি এখানে করবেন না। কেন? কারণ এগুলার ক্যালকুলেশন করতে গেলেই আপনার এখানে ঝামেলা বাড়বে। আপনি ইন টোটাল প্রসিডিউরটু করে যদি অপোজিট স্পিনে না করে আপনি জাস্ট আপনার মৌখিকভাবে জিনিসটুকু করতে আসেন, 92 থেকে আপনি যখন এই মানটু করে এই আলফার হিসাবে ক্যালকুলেশন করতে যাবেন, আপনার অ্যাকচুয়ালি মাইনাস দিতে হবে 92 থেকে -2। এখন আপনি বললেন তাহলে আপনি যে -4 দিলেন, -4 দিলাম তার কারণ হচ্ছে আপনি পারমাণবিক ভর সংখ্যা সাপেক্ষে যেভাবে ক্যালকুলেশন করা শুরু করে দেন, তার ভর সংখ্যা সাপেক্ষে ইচ্ছা করে সেখানে ক্যালকুলেশনে দেখালাম যে 82 আপনার সেখানে কিছু আছে কিনা। সবচেয়ে মজার বিষয়, আপনার এই অপশনে যদি 82 এর লেড আপনাকে দিয়ে দিত, আপনারা উইদাউট এনি ডাউট সেই 82 লেডেই কি দাগানো শুরু করে দিতেন, বাট দিস নট দ্য কারেক্ট অ্যান্সার। তখন আপনার হিসাব থাকতো 92 থেকে 2 আপনি মাইনাস করবেন, কেন? তার পারমাণবিক সংখ্যা সাপেক্ষে। তার সাথে আপনি এবার 1 যোগ করতেছেন, এরপর আবার আপনি -2 লিখবেন, আবার আপনি +1 দিবেন, আবার আপনি -2 দিবেন। তাহলে কয়বার আপনি -2 দিচ্ছেন? 1 2 3, 1 2 3, এবং কয়বার আপনি +1 দিচ্ছেন এটা। তাহলে 90 থেকে আপনি 2 মাইনাস দিচ্ছেন, 90 91, আবার -2 89 প্লাস আবার +1, কত হচ্ছে আপনার 90 থেকে আপনি আবার 2 মাইনাস দিচ্ছেন, কত আসতেছে 88। এবার আপনি খুঁজে বের করুন আপনার 88 এখানে কোথায় আছে। সেটা কি আপনার একমাত্র অপশন রেডিয়াম সাপেক্ষে। বলুন এবার কোনো অবজেকশন, কোনো কোশ্চেন এই ক্ষেত্রে আপনার আছে? থাকার কথা না, এটাকে আপনার একদম বিস্তারিত ভেঙে চুরে আপনাদেরকে এই জায়গাতে বলে দেওয়া হয়ে গেছে। সো আলটিমেটলি আশা করতে পারি আপনাদের উত্তর দিতে এই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। যখন আলটিমেটলি আপনার এই জায়গাতে নির্দিষ্ট তাপমাত্রায় একটি বস্তুর 60 গ্রাম সম্পৃক্ত দ্রবণ শুকিয়ে ফেলার পর 10 গ্রাম তলানি আপনি এখানে পাবেন, প্রশ্ন দেখে আপনি ভেবাচাকা খাইতে পারেন, কিন্তু আসলে ভেবাচাকা খাওয়ার মতো কোনো কিছু নাই। আপনি সূত্র হিসাবে শিখছেন S = m/m × 100। এবার আপনি একটু হিসাব করেন m এর মান কত, আপনি অবশেষ পাচ্ছেন কত বলুন। আপনার অবশেষ পাওয়া হচ্ছে কত গ্রাম? 10 গ্রাম। আপনি সরাসরি লিখতেছেন এখানে 10 তার ভর। আপনার সম্পৃক্ত দ্রবণটা কত ছিল? ছিল 60। আপনি লিখছেন তার দ্রবণের ভর 60, আপনার ভর হচ্ছে কত? 10 × 100। তাহলে আপনি এখানে অ্যান্সার পাচ্ছেন 10 / কত? 50 × কত আপনার এখানে 100। 0 এবং 0 কত কাটাকাটি, 10 10 আপনি এখানে কত গুণ করে উত্তর পাচ্ছেন কত? 100। 100কে আপনি 5 দ্বারা ভাগ করেন, উত্তর কত আপনার? 20। আপনার অ্যান্সার হচ্ছে 20। এটাই হচ্ছে আপনার ওই বস্তুর দ্রাব্যতার মান। সো দেন আমাদের পরবর্তী অংশ যদি আমরা এখানে চলে আসি, পরবর্তী অংশটা কি? বেরিয়াম সালফেটের সম্পৃক্ত দ্রবণে বেরিয়াম 2+ আয়নের ঘনমাত্রা 4 × 10⁻⁻5 মোলার হলে বেরিয়াম সালফেটের জন্য তার দ্রাব্যতার গুণফল কত হবে?
এগুলো হচ্ছে এক একটা সেট বিবেচনায় বা বিভিন্নভাবে আপনার আসছে। আপনার আগে দেখতে হবে বেরিয়াম সালফেটকে যখন আপনি জলীয় দ্রবণে বিয়োজিত করে একটি সম্পৃক্ত দ্রবণ তৈরি করার চেষ্টা করতেছেন, তখন সেখানে বিয়োজিত মোল সংখ্যা বা বিয়োজিত অবস্থায় তার কি কি আছে। এবার আপনি লিখতেছেন SO4 2-। ওকে, তাহলে আপনি খেয়াল করুন এখানে আছে কয়টা? একটা। এখানেও আছে কয়টা? একটা। আলটিমেটলি কয়টা? একটা একটা। একটার হিসাব যখন আপনি এখানে করে ফেলতেছেন, তাহলে একটি আয়ন, এখানেও একটি আয়ন, তাহলে আলটিমেটলি আপনার দ্রাব্যতার গুণফলের মান এখানে হচ্ছে শুধুমাত্র কি S স্কয়ার। এখন S স্কয়ার বলা মানে হচ্ছে আপনার 4.0 × 10⁻⁻5 হোল স্কয়ার। তো আপনার অ্যান্সার আসবে 16 × 10⁻⁻10 অর 1.6 × 10⁻⁻9। এবার খুঁজে বের করুন 1.6 × 10⁻⁻9 কোথায় আছে। বোঝা গেছে? মনে হয় না আপনাদের এতে সমস্যা থাকার কথা, সমস্যা হবেও না। এগুলোর ব্যাপারে চিন্তাভাবনা কিংবা কোশ্চেনের হিসাব এগুলো আপনাদের ভালোই আছে, আশা করতে পারি। এখন পরবর্তী হিসাব অনুযায়ী এরপরে আর কি কি কোশ্চেন আপনারা এখানে পাচ্ছেন। কোশ্চেনের হিসাব যখন আরো আপনার সামনে আসবে, নির্দিষ্ট তাপমাত্রায় 750 ml সম্পৃক্ত দ্রবণে 200 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত আছে। সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা গ্রাম পার লিটারে কত? ইজি সলিউশন আপনার এই জায়গাতে। তবে হ্যাঁ, একটা ঝামেলা সেটা আছে কি জানেন, একটু ভাগাভাগি করতে হালকা ঝামেলা হবে। কেমন ঝামেলা? আপনি 750 ml বলছেন, ঘনমাত্রা সমান ভর বাই তার আয়তন, আয়তনটা অবশ্যই লিটারে। 750 ml, তার মানে আপনার অ্যান্সার হবে 0.75 লিটার। এই জায়গাতে আপনি বলতেছেন 200 গ্রাম, তাহলে আপনি সরাসরি এখানে কত লিখতেছেন? 200 গ্রাম। এখন 200 যেহেতু আপনি সোডিয়াম ক্লোরাইড বলতেছেন, আপনি তো সরাসরি এখানে 200 বসাতে পারতেছেন না। আপনার জিনিসটুকুর ক্যালকুলেশন করে কিসে কনভার্ট করতে হবে? গ্রাম পার লিটার থেকে মোল পার লিটার চিন্তা আপনি করতেছিলেন, কিন্তু আপনাকে সে একটু সুবিধা করে দিয়েছে। সেটা কি? আপনাকে সে চাইছে কি সে গ্রাম পার লিটারে। যদি আপনার কাছে সে মোল পার লিটারে চাইতো, তাহলে কিন্তু সর্বনাশের 16 কলা পূর্ণ। এই 200 গ্রামকে আপনার সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর মানে 58.5 গ্রাম দিয়ে ভাগ করতে হইতো। এখন আপনার কাজ শুধু এটার ক্যালকুলেশন করা। এটার ক্যালকুলেশন যখন আপনি করতে যাবেন, মোটামুটি কিন্তু আপনাকে একদম নাকে মুখে একদম নাকানি চুপানি খাওয়ায় সে আপনাকে ছেড়ে দিবে। এটা হচ্ছে সাধারণ প্রসিডিউরে যখন আপনার ক্যালকুলেশন করা শুরু হবে। এই ক্যালকুলেশনের হিসাবে যখন আপনার ক্যালকুলেশনের উত্তর আপনি মিলাইতে চাবেন, তখন কোনো না কোনো ভাবে আপনি এই জায়গাতে একটুখানি বিপদে পড়বেন। এবার আপনি এই আপনার নর্মাল প্রসিডিউরের হিসাবটা বাদ দেন। নর্মাল প্রসিডিউর হিসাব বাদ দিয়ে আপনি চিন্তা করেন 750 ml দ্বারা যখন আপনি কাজটুকু করবেন, 200 গ্রাম সোডিয়াম ক্লোরাইডে যখন আপনি মিশাবেন, তখন আপনার হিসাব হচ্ছে আপনার উত্তর এখানে আদতে আসলে কত আসা সম্ভব। এখন আপনি ভাবুন, আপনার পক্ষে ক্যালকুলেশনের জন্য এখানে কত দেওয়া আছে? আপনার উত্তর হচ্ছে এখানে কত? 200। 200কে আপনি যখন 0.75 দ্বারা ভাগ করতে যাচ্ছেন, তখন আপনার উত্তর এখানে কত আসবে? এখন আপনি বলবেন যে আসলে কি আমি 200কে 0.75 দ্বারা ভাগ করব? হ্যাঁ, কারণ আপনাকে আমি ভরের মান বলে দিচ্ছি কত? 200। 200 মানে 200ই। আপনি তাকে মোলে কনভার্ট করবেন না। কেন? আপনার স্যার আপনাকে বলে নাই মোলে কনভার্ট করতে। ডিভাইডেড বাই তার ভলিউম। ভলিউমকে অবশ্যই আপনি মিলিলিটারে কনভার্ট মিলিলিটার না রেখে লিটারে কনভার্ট করে ফেলবেন। কেন? কারণ আপনি এককে শিখছেন মোল পার লিটার। দ্যাট মিনস আপনার অ্যান্সার হবে 0.75। ক্যালকুলেশন করার পর আপনার অ্যান্সার 266.67। আমি বলেছিলাম এই ক্যালকুলেশনটুকুই জাস্ট আপনার বিপদের কাজ, এছাড়া আর কোনো কিছুই এখানে আপনার বিপজ্জনক না। ফলাফলস্বরূপ আপনার এই ক্যালকুলেশন করতেও তেমন কোনো সমস্যা হবে না। দেন অ্যানাদার ওয়ান, আপনি এখানে পাচ্ছেন 50 ml সম্পৃক্ত দ্রবণে 5 গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড আছে, লিটার প্রতি আর দ্রাব্যতা কত? এটার জন্য আমার একটা সুন্দর পরামর্শ থাকবে, আপনি এটা কোনো ম্যাথই করবেন না। এখন বলবেন কেন আমি ম্যাথ করবো না? কেন? এটার ম্যাথ না করলে আমি অ্যান্সার দিব কেমনে? আমার কথাটা শুধু আপনি খেয়াল করেন। আপনাকে 50 ml আমি দিচ্ছি কত? 5 গ্রাম। তাহলে আমার হিসাবে 100তে আপনি পাবেন কত? 10। ওকে, আপনার কাছে আমি লিটার প্রতি চাইছি। ফলাফলস্বরূপ 1000-এ কতটুকু থাকবে? তার 10 গুণ, মানে 10 গুণ 10। উত্তর কত? 100। অ্যান্সার শেষ। 100 কোথায়? এই যে 100 ডি। ঝামেলা শেষ। আশা করি বুঝতে সমস্যা হবে না। ওকে, এবার আপনি খেয়াল করে দেখুন, আপনাকে প্রশ্নে বলা হয়েছে নিউ বার ইকুয়াল টু RH ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার
সমীকরণটি লাইম্যান সিরিজের জন্য n1 = কত হবে? লাইম্যান সিরিজ বলা হয়েছে আপনাকে। এখন লাইম্যান সিরিজের জন্য আপনার কোথায় এসে নামতে হবে? আপনি একদম আঙ্গুলের কড়া গুণে মুখস্থ করছেন। লাইম্যান, বামার, পেশ্চেন, ব্র্যাকেট, ফুন্ট মুখস্থ করেন নাই। লাইম্যান শুরুই তো হচ্ছে কত দ্বারা? 1 দ্বারা। আপনার দ্বিতীয় কোনো চিন্তার দরকার নেই, আপনার উত্তর হচ্ছে 1, শেষ, দ্বিতীয় কোনো কথাই নেই। এখন আপনি লাইম্যানের জন্য আর কি করতে পারেন সেটা আপনি ভাবেন, এছাড়া আপনার কোনো কিছু ভাবার প্রয়োজন নেই। অ্যানাদার ওয়ান, অরবিটালগুলোর শক্তির সঠিক ক্রম আপনি এখানে কি বলতে পারবেন? অরবিটালের শক্তির সঠিক ক্রম বলতে আসলে আপনারা কি বোঝানো হচ্ছে, এটাও হচ্ছে একটা কোশ্চেন। সঠিক ক্রম কি মানে হচ্ছে আলটিমেটলি কোনটার ক্ষেত্রে শক্তির মান কি বলতে কোনটার কম কোনটার বেশি। এখন আপনি বলেন ইলেকট্রনের এই 3s এর জন্য আপনি বলতেছেন তার টোটাল ভ্যালু হচ্ছে 3s এর জন্য তার টোটাল ভ্যালু যদি আপনি 3 বলে থাকেন, তাহলে আলটিমেটলি আপনার টোটাল ভ্যালু এখানে 3 আসে আউবো নীতি অনুযায়ী। 3 এর সাথে আপনি এখানে ক্যালকুলেশনে পাচ্ছেন 5, 4p এর সঙ্গে আপনি আবার পাচ্ছেন কি 5। এখন আপনি এই দুটোর বেলায় কেন 3d থেকে আপনি 4p এর বেলায় আরো কি বেশি দূরে রাখতেছেন? কারণ কি? কারণ হচ্ছে একটাই, এটা হচ্ছে আপনার তৃতীয় কক্ষপথের বেলায় আর এটা হচ্ছে আপনার চতুর্থ কক্ষপথের বেলায়। তার মানে অবশ্যই এটা শক্তিমাত্রার বিবেচনায় কি একটুখানি বেশি। 3Dর বেলায় আপনি যখন বলতেছেন, যদিও এটা আমাদের কারেক্ট অ্যান্সার, তাও আপনাকে আমি পরবর্তী ব্যাখ্যা দিয়ে দিচ্ছি একটা। 3Dর বেলায় আপনি প্রথম ব্যাখ্যায় এখানে পাচ্ছেন কত? 5। যখন আপনি 4s বলতেছেন, এটা 4 জীবনেও কি আমাদের দ্বারা সম্ভব না, কারণ আমরা একটা ছোট্ট সিস্টেম এখানে শিখে আসছি। সেটা কি? যে আমরা যেদিকে হা করে থাকবো ওটা হচ্ছে আমাদের বড়। ছোটবেলা যখন আমরা গ্রেটার দেন স্মলার দেনের হিসাবে আমরা করে আসতেছিলাম, এখন আপনি এটার হিসাব করেন, এতটুকুতে আপনি আপনার উত্তর এখান থেকে পেয়ে যাবেন। ওকে, এখন যতটুকু কোশ্চেন আপনাদেরকে এখানে আমি দিয়ে দিলাম, ফ্রি কোর্স তো এটা আমরা শুরুতেই বলে দিচ্ছি, এতটুকু আমাদের ফ্রি কোর্সের হিসাব। যা কোশ্চেন আমি আপনাদেরকে এখানে দিলাম, এখানকার মধ্যে আপনাদের মধ্যে একটা কোশ্চেন আসতে পারে যে আপনি রাদারফোর্ড বোর পরমাণু মডেলের কোনো কিছু আমাদেরকে এখানে বলেন নাই। দেখুন, রাদারফোর্ড বোর পরমাণু মডেল নিয়ে আসলে আমাদের এই জায়গাতে কোনো কিছু বলার নাই, বা আলটিমেটলি আমরা বললেও কোনো লাভ নাই। আপনারা আর কোনো কিছু পারেন বা না পারেন, এই জিনিসটা খুব ভালো মতোই পারেন। পরবর্তীতে আমাদের এই যে এখানে আসপেক্ট ফিজিক্স, কেমিস্ট্রি প্লাস আসপেক্ট বায়োলজি এবং ম্যাথ, আমাদের এই 4টা বই, এই 4টা বই হচ্ছে আপনাদের বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতির জন্য সবচেয়ে বড় সহায়ক বই হিসেবে আমাদের এখানে কাজ করবে। মূল বইয়ের অবশ্যই কখনো কোনো বিকল্প থাকে না, কিন্তু মূল বইকে সুন্দরভাবে গুছিয়ে তোলার জন্য আমাদের এই প্রচেষ্টা, আমাদের প্রয়াসে এই বইগুলো হচ্ছে আপনাদের সাথে থাকবে সবসময়, যে কোনো মাধ্যমে, আমাদের পেজ হোক, আমাদের টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, যে কোনো জায়গাতে আপনি জাস্ট আমাদেরকে নক করলেই হবে। বই কুরিয়ার করে আপনার বাসা পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের। এবং এরপরেও বইয়ের কোনো ধরনের কোনো প্রকার কোনো গঠনমূলক সমালোচনা যদি আপনারা অবশ্যই করতে চান, সেটা আমরা সাদরে গ্রহণ করব, কিন্তু তার আগে অবশ্যই আপনাকে একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে হবে। এবং এই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য থাকছি আমরা পাশে। আসপেক্ট সিরিজের জাস্ট কেবলমাত্র আমাদের ক্লাস শুরু হলো, কেবল আমরা একটা সেট আপনাদের পূরণ করে দেখালাম যে আমরা কি কি নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। এরপরে তো আমাদের আরো অনেক ক্লাসই বাকি, অনেক কিছু বাকি আছে। যাবতীয় সবকিছুর হিসাবে আমরা আপনাদেরকে এতটুকুই সমাধান দিতে পারি যে এই জিনিসগুলো আপনি যদি সঠিকভাবে আয়ত্ত করেন, আমাদের ক্লাসগুলো যদি আপনি সঠিকভাবে মেনটেন করেন, আর কোনো কিছু না হোক, প্রশ্ন পদ্ধতির ধারণা, আপনার কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমরা অবশ্যই আপনাদের জন্য যথাসম্ভব চেষ্টা করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং পরবর্তী ক্লাসে আসতে আপনারা দেরি করবেন না, এবং ক্লাস আপনারা সবাই করবেন আপনার বন্ধু বান্ধব সহ প্রত্যেককে সাথে নিয়ে। আজকে যেমন হচ্ছে আপনারা ক্লাসে একটু দেরিতে চলে আসছেন, দেরিতে আপনারা জয়েন করছেন, এই কাজটুকু করবেন না। যারা যারা ক্লাসটা আপনারা পরবর্তীতে দেখে নেবেন, তারা অবশ্যই আমাদের পরবর্তী ক্লাসটুকু যথাসময়ে করার জন্য সর্বাত্মক পরিমাণ চেষ্টা করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।